আমারও শহরে তোমার আমন্ত্রণ দই। পরিচ্ছেদ দই। তৃতীয় পর্ব। লেখনীতে রাইহা জুবায়ের রিপ্তি। কেটে গেছে দুদিন। পুরো মালে শহর তন্ন তন্ন করে খুঁজেছে ফাহাদকে রাহাতরা, কিন্তু ফলাফল শূন্য। এখানকার পুলিশ অফিসারদের সাহায্য নিতে হয়েছে। এয়ারপোর্টগুলোতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই ফাহাদকে দেখামাত্রই যেন ইনফর্ম করা হয় তাদের। আজ মালে শহরের অন্য প্রান্তে গিয়েছিল রাহাতরা। খবর পেয়েছিল ফাহাদকে কোনো এক দোকানে দেখা গেছে। কিন্তু রাহাতরা যেতে যেতেই উধাও। ক্লান্ত শরীর নিয়ে হোটেল ফিরে আসলো। খিদেও পেয়েছে। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গেল। লারা রুমে বসে আছে। দুটো দিন নিজেকে সময় দিয়েছে তামিম ফারুকীকে ভুলার জন্য, কিন্তু হিতে বিপরীত হচ্ছে। আরও ভীষণভাবে মনে পড়ছে। কিন্তু যা ভাগ্যে নেই তা নিয়ে এত মন খারাপ হলে কি চলে। লারা টপ্ত শ্বাস ফেলল। অনেক তো হলো কাজে ফাঁকি দেওয়া। এভাবে চলতে থাকলে সিআইডি চাকরিটাও চলে যাবে। তবে লারা খুব করে চায় তামিম ফারুকীর সাথে আবার দেখা হোক। একটু নতুন ভাবে। গা ঝাড়া দিয়ে বসা থেকে উঠল। তারপর ফোনটা নিয়ে বেকনিতে চলে আসলো। তন্ময়ের নম্বরে কল করল। ফোন রিসিভ হতেই লারা বলল, আমি বিডি ব্যাক করতে চাই তন্ময়। তন্ময় ভ্রু কুঁচকাল। রাহাতের থেকে জেনেছে লারা বেশ ছন্নছাড়া হয়ে গেছে। কিছুটা অন্য রকম লাগো। কেন, কি হয়েছে? কিছু না। অন্য কোনো কেস থাকলে ওটায় আমাকে দে। আমি এই কেসে থাকতে চাই না। তন্ময় সরু চোখে বলল, তুই ছিলি বা কবে এই কেসে? সে যাই হোক, আমিও চাচ্ছিলাম না তোকে মালদ্বীপ রাখতে। দুদিনের মধ্যে ব্যাক কর তুই। আচ্ছা। লারা ফোন কেটে দিল। থাকবে না এই লতু শহরে। রাতের দিকে সাব্বির হোটেল থেকে বের হলো একটুখানি হাঁটাহাঁটি করার জন্য। মৃদু বাতাস বইছে। পকেট থেকে ফোন বের করে রাহাত লিখনকেও আসতে বলল। রাহাত লিখন না করে দিল। তারা ভীষণ টায়ার্ড, আসবে না। সাব্বির একাই হাঁটতে শুরু করলো। হোটেল থেকে কিছুটা দূরে আসতেই মিস্টার জোন্সকে দেখে অবাক হলো। মিস্টার জোন্স কারো সাথে হেসে হেসে কথা বলছে। কিন্তু লোকটার মুখ দেখা যাচ্ছে না উল্টো ফিরে থাকায়। সাব্বির দ্বিধায় পড়ে গেল সামনে এগিয়ে যাবে কিনা, নাকি এখানেই দাঁড়িয়ে থেকে দেখবে শেষটা। কিছুক্ষণ ভেবে দাঁড়িয়েই রইল। বেশ ভালোই খাতির জমিয়ে কথা বলছে। আচ্ছা, ওই লোকটা কি ফাহাদ? নাকি ফয়সাল শেখ? প্রায় মিনিট 10 দাঁড়িয়ে দেখল। তারপর হঠাৎ সেই লোকটা ঘুরতেই সাব্বির সহসা চমকে উঠল। আরে এটা কে? তন্ময়ের চাচা রাফি খান। জেমস এর সাথে কি তার? তন্ময় এগিয়ে গেল। রাফির সামনে দাঁড়িয়ে মুচকি হাসার চেষ্টা করে বলল, আঙ্কেল আপনি এখানে? রাফির নতুন বিজনেস পার্টনার মিস্টার জন্স। তার কোম্পানির সাথেই এবারের প্রজেক্ট। আজ প্রজেক্ট নিয়েই আলোচনা করছিল জন্সের অফিসে। আলোচনা শেষে দুজনে আসে বাহিরে ডিনার করতে। সাব্বিরকে সামনে দেখে অবাক হয় রাফিও। আরে সাব্বির যে এখানে কেন তুমি? একটা কেস সলভ করতে এসেছি আঙ্কেল। বার্ট মিস্টার জোনসের সাথে আপনার কিভাবে পরিচয়? মিস্টার জোনস তো আমার নিউ বিজনেস পার্টনার। তাহলে আপনি নিশ্চয়ই ফাহাদ, ফয়সাল শেখকে চিনেন। রাফি ফাহাদ নামটা মুখে কয়েকবার উচ্চারণ করল। হ্যাঁ, এই তো ফাহাদকে গতকাল এয়ারপোর্টে এগিয়ে দিয়ে এসেছে। ফাহাদকে চিনি। মিস্টার জোনস এর ম্যানেজার গতকাল এসেছিল, বলল জোনস পাঠিয়েছে। প্ল্যান প্রজেক্ট নিয়ে আলোচনা করলাম, তারপর জানালো সে বিডি যাবে, প্রজেক্টের অর্ধেকটা বিডিতে হবে আর বাকিটা মালদ্বীপ। বার্ট ফয়সাল শেখটা কে? তাকে তো চিনি না। মিস্টার জোনস সাব্বিরের দিকে তাকালো। আমি কেবলই আপনাদের ইনফর্ম করতে যাচ্ছিলাম। একটু আগেই রাফি আমাকে জানালে এই খবরটা। অথচ আমাদের পুরো প্রজেক্টটাই মালদ্বীপ হবে। সাব্বিরের মাথা বিগড়ে গেল। এই ফাহাদকে সামনে পেলে ছুরি দিয়ে কুচি কুচি করে কাটবে। ঠিক সময় বুঝে পালালো বিডি। কিন্তু এয়ারপোর্টে তো লোক লাগানো ছিল, তাহলেও তারা তাদের ইনফর্ম করলো না কেন? তন্ময় উকি এসেছে। না আঙ্কেল। আচ্ছা এখন আসি তাহলে। আরে কোন হোটেলে উঠেছো সেটা তো বলো। এই তো সামনের হোটেলেটায়। সাব্বির চলে গেল। হোটেলে ফিরে যে কি করবে সেটা জানা নেই। তার মানে আজ সকালে রাহাতদের ভুল ইনফরমেশন দিয়েছিল যে ফাহাদকে দেখা গেছে। রাকিব হোসাইন ছাদের বেঞ্চটাতে বসে আছে, সায়ান ফোন স্ক্রোল করছে। রাকিবের সম্পূর্ণ দৃষ্টি সায়ানের দিকে।
আশ্চর্য, ছেলেটা বড় হচ্ছে, বিয়ে শাদী নিয়ে কেন ভাবছে না এখনো? সায়ান, বিয়ে নিয়ে কিছু প্ল্যান করছিস না কেন? বিয়ে করবি না নাকি? সায়ান ফোন থেকে মুখ তুলে রাকিব হোসাইনের দিকে তাকালো। আমার কি বিয়ের বয়স হয়েছে? রাকিব হোসাইন ভ্রু কুঁচকালো। ছেলে বলে কি? 28 বছর হতে চলল, অথচ বলে কি না বিয়ের বয়স হয়েছে। তোর থেকে 1 বছরের ছোট তন্ময় বিয়ে করে ফেলছে, আর তুই আমাকে জিজ্ঞেস করছিস বিয়ের বয়স হয়েছে কিনা? কোনো মেয়ে পছন্দ আছে কি না বল, আমি কথা বলে আসবো তার বাবা মায়ের সাথে। সায়ান বিরক্তিকর চাহনি নিয়ে কিছু বলার জন্য উদ্যত হতেই কিছু মনে পড়ায় কপালের ভাঁজ শটান হয়। একটু হাসি ফুটে উঠে ঠোঁটের কোণে। আচ্ছা, সে কি তুলিকে পছন্দ করা শুরু করেছে? কি জানি সায়ান কেন বুঝতে পারছে না। একবার কিছু ফিল হচ্ছে, আবার দোটানায় ভুগছে। কিরে, হাসছিস কাকে মনে করে? সায়ান মুখে গম্ভীর ভাব আনল। আমার বিয়ের পেছনে পড়লে কেন? তোমারও তো বয়স হচ্ছে, বিয়ে কেন করছো না? রাকিব হোসাইন হাই তুলতে তুলতে বলে। আমার বিয়ের বয়স ওভারটেক হয়ে গেছে। আচ্ছা, এখনো তো বললে না মামু, তোমার প্রাক্তন অ্যাকচুয়ালি কি করেছিল? বড় কোনো ক্রাইম করেছে? রাতুলের মুখের ভঙ্গিমা পরিবর্তন হলো। হাস্যোজ্জ্বল মুখে কালো আধার ঘনিয়ে এলো। অন্যদিকে ঘুরে শান্ত কণ্ঠে বলল, সে প্রাক্তন হয়ে গেলেও তার ব্যক্তিগত বিষয়গুলো গোপন রাখা আমারই দায়িত্ব, এবং আমি সেটাই করছি আপাতত। তাই তাকে নিয়ে কোনো প্রশ্ন করিস না, উত্তর মিলবে না। রাকিব হোসাইন বসা থেকে উঠে চলে গেল। সায়ান তার যাওয়ার পানে তাকিয়ে রইল। অধরা আজ অফ হোয়াইট কালারের শাড়ি পরেছে। গন্তব্য স্কুলে। আজ থেকে তুষারদের স্কুলে সে জয়েন হবে। মূলত সময়টাকে পাস করার জন্যই জয়েন হওয়া। চিত্রা টেবিলে খাবার সাজাচ্ছে, অধরাকে দেখে স্মিত হেসে বসতে বলল। অধরা বসতেই চিত্রা খাবার দিল। অধরা চুপচাপ খাবার খেতে লাগলে। তুষার সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে চিত্রার সামনে এসে বলে, আমার পাঞ্জাবির বোতামটা ছেঁড়া কেন? আমি এখন কি পরে যাব? আপনি যান, আমি আসছি, সেলাই করলেই ঠিক হয়ে যাবে। এক্ষুনি আসো। কথাটা বলেই চিত্রার হাত টেনে নিয়ে গেল। অধরা চুপচাপ দেখল। গলা দিয়ে ভাত নামছে না আর। কেমন গলায় আটকে আটকে যাচ্ছে ভাত। উফ, অসহ্যকর যন্ত্রণা। ভাতের প্লেটে পানি ঢেলে হাত ধুয়ে উঠে পড়ল। সোফা থেকে ব্যাগটা নিয়ে হাঁটা ধরল। বুকে ব্যথা করছে। অধরা বা হাত দিয়ে বুকে ঘষা দিল। তারপর চোখ বন্ধ করে বলল, আপনার আমারও এমন একটা সংসার হতো যদি আপনি। আর কোনো শব্দ বের করল না অধরা। গাড়িতে উঠে বসল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। দোলন ঘুমিয়ে আছে, শরীরটা ভালো না। হুট করে সকাল থেকে পেট ব্যথা করছে। প্রতি মাসেই নির্দিষ্ট সময়ে এই ব্যথাটা হয়। ব্যথাটা দোলনের একটু বেশি হয়। এই তো ব্যথার জন্য এখন নড়াচড়া করতে পারছে না। পেটে হাত চেপে চোখ মুখ খিচে কাঁথা পেট অবধি ঢেকে শুয়ে আছে। প্যাডও নেই, ফুরিয়ে গেছে। যার দরুন পরনের সেলোয়ার জড়িয়ে গেছে। তন্ময় ওয়াশরুমে। মিনিট 10 পর বের হয়ে দোলনকে এখনো শুয়ে থাকতে দেখে আপনা আপনি কপাল কুঁচকে আসে। রান্না বান্না করা হয়নি। দোলনই তো করে রান্না বান্না। বেকনিতে ভেজা টাওয়াল মেলে দোলনের পাশে বসে দোলনকে ডাকে। দোলন নড়েচড়ে উঠে। রান্না করবে না আজ? দোলন তাকালো না। চোখ বন্ধ রেখেই বলল, আজ কষ্ট করে বাহির থেকে কিছু খেয়ে যান। রান্না করার মতে শক্তি এখন নেই। কেন, কি হয়েছে? কথাটা বলে দোলনের কপাল চেক করল। না, জ্বর তো নেই তাহলে। দোলনকে উঠতে বলল। দোলন উঠল না। তন্ময় জোর করে টেনে উঠালো। শরীর থেকে কাঁথা সরাতেই বিছানায় লাল ছোপ ছোপ রক্তের দাগের দিকে চোখ গেল। দৃষ্টি সরিয়ে নিল। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কখন হলো এসব? দোলনের কেমন লজ্জা অস্বস্তি হচ্ছে। মিনমিন সুরে বলল, ফজরের আজানের পরপর। পাল্টাওনি কেন এখনো পোশাক? প্যাড নেই তো? বলনি কেন আমায় ইডিয়ট? পেটে পেইন হচ্ছে। হুমুম। তন্ময় উঠে রুমের বাহিরে গেল। মিনিট 5 আবার চলে আসলো। হাতে তার গরম পানির ব্যাগ। সেটা দোলনের হাতে দিল। এটা পেটে চেপে রাখো, আমি না আসা অবধি। তন্ময় চলে গেল। দোলন খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে ব্যাগটা পেটে চেপে ধরে। কিছুক্ষণ পর তন্ময় আসে রুমে। হাতে তার প্যাকেটে মোড়ানো প্যাড, পেইন কিলার আর পরোটা, ডিম ভাজি আর ডাল।
দোলনের পাশে বসে দোলনের হাতে প্যাকেটটা ধরিয়ে ফ্রেশ হতে বলে। দোলন ওয়াশরুমে চলে যায় প্যাটেক আর জামা কাপড় নিয়ে। একেবারে গোসল সেরে বের হবে। তন্ময় বিছানার চাদর পাল্টিয়ে অন্য চাদর বিছায়। তারপর খাবার টেবিল থেকে প্লেট এনে খাবার বেড়ে দোলনের অপেক্ষা করে। দোলন ওয়াশরুম থেকে বের হতেই তন্ময় বসা থেকে উঠে দোলনের হাত থেকে ভেজা জামা কাপড় কেড়ে নিয়ে দোলনকে খেতে বসতে বলে। দোলন খেতে বসে তন্ময় জামা কাপড় বেকুনিতে মেলে দোলনের সামনে বসে। দোলন তন্ময়ের প্লেটটা এগিয়ে দিল খাওয়ার জন্য। তন্ময় খেয়ে নিল। খাওয়া শেষে দোলনকে পেইন কিলার দিল খাওয়ার জন্য। দোলন খেয়ে নিলে তন্ময় এটো প্লেট ধুয়ে রেডি হলো অফিসের জন্য। বাসা থেকে বের হওয়ার আগে দোলনকে বলল, ব্যথা না কমলে আর রান্না বান্না করার প্রয়োজন নেই। আমি দুপুরেই চলে আসব। আর বেশি খারাপ লাগলে আমাকে ফোন করে জানাবে। মনে থাকবে। দোলন মাথা নাড়ালো। তন্ময় চলে গেল। দোলন দরজা লাগিয়ে শুয়ে পড়ল। তুলি আজ ফার্স্ট টাইম অধরাকে সামনাসামনি দেখছে। এর আগে চিত্রার মুখে অধরার কথা শুনেছে, সাথেও বাড়িতে ছবিও দেখেছে। টিচার কক্ষে তুলি অধরা সামনাসামনি বসে আছে। তুলি বুঝতে পারছে না কিভাবে কথা শুরু করবে। দুবার এদিক ওদিক তাকিয়ে নিল। ফুপি কেমন আছেন? অধরা আচমকা ফুপি ডাক শোনায় তুলির দিকে তাকালো। তুলির মুখে হাসি লেগে আছে। তুমি তুলি? তুলি তড়িৎ গতিতে মাথা ঝাঁকালো। অনেক শুনেছি তোমার কথা। চিত্রা তন্ময় প্রায় বলতো, আমিও আপনার কথা শুনেছি ফুপি। আজ সামনাসামনি দেখার সৌভাগ্য হলো আমারও। এখন থেকে এখানেই থাকবেন? হ্যাঁ। তুলি আর কিছু জিজ্ঞেস করতে পারল না। ক্লাসের ঘন্টার বেল বাজায় তুলি মুচকি হেসে চলে যায় ক্লাসে ক্লাস নিতে। ফারহানের সামনে বসে আছে শরাফতুল্লাহ। ভয়ে তার শরীর বেয়ে ঘাম ঝরছে। ফারহানের কপালেও দুশ্চিন্তার রেখা। ফাহাদটা বোকামি করে দেশে চলে আসছে। আর মিস্টার জনসও তো এতদিনে তাদের কুকর্মের কথা সব জেনে গেছে। মিস্টার জন সেনাকে ফারহানের গাধা মনে হয়। লোকটা এত সহজ সরল, বকা যা বলার বাহিরে। বিদেশি মানুষগুলো এমনই হয়। অল্পতেই মানুষ বিশ্বাস করে। এই মিস্টার জোন্সকে যা বলেছে তাই বিশ্বাস করেছে। এটারই সুযোগ নিয়ে ফারহান কত কোটি কোটি টাকা যে মেরে দিছে তার হিসেব নেই। তার ফোন ব্যবহার করেছে স্বার্থ হাসিল করার জন্য। মিথ্যা বলেছে যে তার বউ অন্য পুরুষের সাথে ভেগে গেছে আর মেয়ে মারা গেছে। তার বউ যে কোথায় এটা তো সবার অজানা। একমাত্র ফারহান ছাড়া কেউই জানে না আদৌ তার বউ কোথায়। স্বয়ং ফাহাদও জানে না। জানবে কি করে? ছোট থেকে তো ফাহাদকে জানানো হয়েছে তার মা নষ্টা চরিত্রহীনা। মায়ের প্রতি আকাশ সম ঘৃণা ফাহাদের। কলিং বেল বাজতেই ফারহান গিয়ে দরজা খুলে দেয়। আর তখনই ফাহাদ ভেতরে ঢুকে লাগেজটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সোফায় গা এলিয়ে দিল। এই বিড়িতে যা গরম, একদম অসহ্যকর গরম। একটা ঠান্ডার ব্যবস্থা করো কুইক। ফারহান পকেট থেকে ফোন বের করে হোটেলের ওয়েটারকে ডেকে 3টা ড্রিঙ্কস পাঠাতে বলল। বিডি আসলি কেন তুই? তোকে বলেছিলাম না ওখানেই থাকতে। ফাহাদ ভ্রু কুঁচকালো। পায়ের উপর পা তুলে আইস করে বসে বলল, আমি কোথায় থাকবো না থাকবো তার সম্পূর্ণ ডিসাইড করব আমি, তুমি নও। ফারহান চুপ হয়ে গেল। এই ছেলেকে রাগানো ঠিক হবে না। ওয়েটার ড্রিঙ্কস আনতেই ফারহান ওদের দিকে এগিয়ে দেয়। ফাহাদ শরাফত উল্লাহের দিকে তাকায়। অপরিচিত লোক। ইনি কে? ফাহাদের প্রশ্নে থতমত খেয়ে যায় ফাহাদ। কি বলবে এখন এই লোককে? কিছুটা সময় নিল ভাবার। উনি হচ্ছে রিটায়ার পুলিশ। এর আগে আমাকে হেল্প করেছিল। বিডি এসেছি তাই ভাবলাম ডেকে দেখা করি। কি হেল্প করেছিল? এ তো কথা কেন বলছিস? করেছিল কোনো একটা হেল্প। এই হোটেলেই থাকবি তো? না। তাহলে কই থাকবি? অন্য হোটেলে। আচ্ছা সেটাই ভালো। শোন ফারাহ কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। ওকে বোঝা। ওকে ওর মতো চলতে দাও। ওকে আর এসবে টানবে না। যদি টানো আমার চেয়ে খারাপ কেউ হবে না। মানে কি? এসব কি বলছিস? ফারাহকে কেন আমি সিআইডিতে ঢুকিয়েছি। আমাকে সাহায্য করবে বলেই তো। এখন পল্টি খাচ্ছিস কেন দুজন? ও আমাদের সাহায্য না করলে ধরা পড়তে খুব বেশি সময় লাগবে না। আমি আছি কি করতে? তোমার প্ল্যান যেখানে শেষ হয় সেখান থেকে আমার শুরু হয়। তা না হলে ওই সিআইডি দের ঘোল খাইয়ে এখানে আসতে পারতাম না।
কি ঘোল খাইয়েছিস? কি আবার? তন্ময় শাহরিয়ার চাচাকে ইউজ করে বিডি এসেছি। আর এয়ারপোর্টে থাকা পুলিশ অফিসারকে টাকার ঘুষ দেন আমাদের এক চেলাকে বলেছিলাম ওই অফিসারদের ইনফর্ম করতে যে আমাকে দেখা গেছে। তো ওই বোকা অফিসার গুলো পাগলের মতো খুঁজলো। বাহ দারুণ তো, এই না হলে আমার ছেলে। তন্ময় অফিসে আসতেই মালদ্বীপে ঘটা সব খবর জানতে পারে। রাগান্বিত হলো না, বরং ভালোই হলো। বা ব্যাটা এখন একসাথে ধরতে সুবিধা হবে। রাহাত রেড চলে আসতে বলল। সায়ান তন্ময়ের দিকে চেয়ে বলল, শরাফত উল্লাহ আজ বাসা থেকে বের হয়েছে। দেন একটা হোটেলের ভেতর তাকে ঢুকতে দেখা গেছে। হোটেলে কে থাকে ওই হোটেলে জানা গেছে। ফু, ফারহান নামের কোনো লোক। তন্ময়ের চোখ মুখ জ্বলে উঠে। পাউন্ড 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 পাউন্ড। তন্ময়ের বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেছে। বলেছিল দুপুরের নাগাদ ফিরবে, কিন্তু ফিরতে পারেনি। ইমার্জেন্সি একটা কাজে আটকা পড়ে গিয়েছিল। ক্লান্ত শরীর নিয়ে তন্ময় আর কলিং বেল চাপল না। পকেট থেকে এক্সট্রা চাবি বের করে দরজা খুলে ভেতরে ঢুকলো। পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। তন্ময় ফোনের আলো জ্বালালো। ডাইনিং টেবিলে চোখ যেতেই দেখে দোলন টেবিলে মাথা দিয়ে শুয়ে আছে। সামনেই খাবার ঢাকা দেওয়া। মেয়েটা তার মানে রান্না বান্না করে তার জন্য অপেক্ষা করছিল। তন্ময়ের খারাপ লাগলো। অসুস্থ শরীর নিয়ে কেন রান্না করতে হবে? আর এখানে বসে কেন অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়তে হবে? তপ্ত শ্বাস ফেলে এগিয়ে গেল। দোলনের মাথায় আলতো করে হাত রেখে ডেকে উঠল, দোলন, এই দোলন উঠো। দোলন নড়েচড়ে উঠল। আস্তে আস্তে চোখ মেলে তাকালো। সামনে তন্ময়কে দেখে চমকে উঠল। চোখ ঝাপটা দিয়ে বলল, আপনি এসেছেন কখন? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। ফোন থাকে কোথায় আপনার? তন্ময় পকেট থেকে ফোন বার করল। 15টা মিসড কল উঠে আছে, ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি। অপরাধীর ন্যায় মুখ করে বলল, আম এক্সট্রিমলি সরি দোলন। ফোন সাইলেন্ট ছিল। দোলন হাই তুলল। ঘুমে চোখে ঝাপসা দেখছে। বসা থেকে উঠে, আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আসুন। দোলন বেসিনের দিকে এগিয়ে গেল চোখে মুখে পানি দিতে। তন্ময় ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। টেবিলে খাবার বাড়তে বাড়তে তন্ময় চলে আসলো। মুরগির মাংস, ভুনা ডাউল আর সাদা ভাত। তন্ময় খেতে বসলো। দোলনকে খেতে না দেখে তন্ময় বলল, তুমি খাচ্ছ না কেন? খেতে ইচ্ছে করছে না। এদিকে আসো। আমার পাশে বসো। কেন? আসতে বলছি আসো। দোলন উঠে তন্ময়ের পাশের চেয়ারে বসল। তন্ময় চেয়ার ঘুরিয়ে দোলনের দিকে ফিরে বসল। হা করো। দোলন ভ্রু কুঁচকালো। কেন? হা করতে বলছি, হা করো। দোলন হা করল। তন্ময় ভাত মাখিয়ে মুখে তুলে দিতে দিতে বলল, অসুস্থ শরীর নিয়ে রান্না করার কি দরকার ছিল? দোলন ভাত চিবোতে চিবোতে বলে, রান্নাটা না করে রাখলে এখন এসে কি খেতেন? আপনি তো বলেছিলেন দুপুরে আসবেন। কিন্তু আপনার দুপুর তো হলো এই রাত 12টায়। সরি লক্ষ্মীটি, আসলে খুব ইমার্জেন্সি ছিল। এত সরি কেন বলছেন? আমি জানি তো আপনি ইমার্জেন্সি কাজে আটকে আছেন। তা না হলে দুপুরেই চলে আসতেন। তন্ময় হাসল। কথার ছলে ছলে দুজনে খাবার খেয়ে নিল। এটো থালায় হাত ধুতে ধুতে তন্ময় বলে, এখনো কি পেটে পেইন আছে? একটু একটু আছে। পেইন কিলার খেয়ে নাও। দোলন তাই করল। রুমে এসে একটা পেইন কিলার খেয়ে নিল। আজ আকাশে চাঁদের দেখা নেই, অথচ আকাশ জুড়ে তারা আছে। তন্ময় বেকনিতে দাঁড়িয়ে রইল, দোলন বিছানা ঠিক করছে। শরাফত উল্লাহকে যে আটক করা হয়েছে এটা সিক্রেট। কেবল সায়ান আর তন্ময়ই জানে। হোটেলে থেকে ফেরার পথেই সায়ান তন্ময় শরাফত উল্লাহকে ধরেছে মাঝ রাস্তা থেকে, সাথে ফারহান আহমেদকে। দোলন তন্ময়কে রুমে আসতে না দেখে বেকনিতে আসে। কি হলো, রুমে আসছেন না কেন? তন্ময় দোলনের দিকে তাকালো। মুচকি হেসে বলল, কেন মিস করছো বুঝি আমায়? তেমন কিছু না, ঘুমাবেন না? হ্যাঁ, বউ পাশে থাকতেও এখনো রাতটা ঘুমিয়েই কাটাতে হয়, কি ভাগ্য আমার ছা। দোলন মুখ অন্যদিকে ঘুরালো। সে তো আপনি ইচ্ছে করেই রাতটা ঘুমিয়ে কাটান। জেগে কাটাতে মানা করছে কে? তন্ময় দেরি করল না, দোলনকে টেনে একদম নিজের সাথে মিশিয়ে নিল। দোলনের বুক উঠানামা করছে। এই প্রথম তন্ময়ের এত কাছাকাছি সে। তন্ময় দোলনে চোখ মুখে আসে, চুলগুলো সযত্নে কানের পেছনে গুজে দিয়ে ফিসফিস করে বলে,
সম্মতি দিচ্ছ তাহলে মিসেস শাহরিয়ার? অসভ্যতামি সামলাতে পারবে? দোলন কেঁপে উঠল। কাপা কাপা গলায় ধৃতা নিয়ে বলল, নারীরা সব সামলাতে পারে মিস্টার তন্ময় শাহরিয়া। তন্ময় হাসল। কি অমায়িক সেই হাসি! দোলন চেয়ে রইল। দোলনের নাকে আলতো করে নাক ছুঁয়ে দিয়ে বলে, ভেবে চিনতে বলছো তো? হ্যাঁ। ওকে চলো তাহলে আজ একটু অসভ্যতামি করি। কথাটা বলেই দোলনকে পাজা কোলে তুলে নিল। দোলন আকস্মিক তন্ময়ের এহেন কাজে হকচকিয়ে গেল। দোলনকে বিছানায় এনে শুইয়ে দিল। দোলন তন্ময়ের গলা ছাড়ল না। জড়িয়ে ধরে রাখল। ছেড়ে দিলেই তো লজ্জায় শেষ হয়ে যাবে, তন্ময় দোলনকে ছাড়তে না দেখে বলে। আহ বউ, গলা জড়িয়ে ধরে থাকলে আমি অসভ্যতামি করব কি করো? ছাড়ো গলা। দোলন ছাড়ল না। তা দেখে তন্ময় দোলনের গলায় কামড় বসিয়ে দিল। দোলন ব্যথায় আহ করে উঠল। কামড় দিচ্ছেন কেন? এটাকে কামড় বলে না বউ, লাভ বাইট বলে। আরেকটা দেই? না। তুমি বললেই কি আমি শুনবো নাকি? তন্ময় আবার দোলনের গলায় লাভ বাইট দিল। দোলন ছেড়ে দিল তন্ময়কে। গলায় হাত দিয়ে কামড় দেওয়া জায়গায় হালকা করে ডলতে ডলতে বলল, ব্যথা করছে তো? ব্যথা তো করবেই। আচ্ছা ওয়েট, একটা চুমু খাই তাহলে ব্যথা সেরে যাবে। তন্ময় দোলনের হাত সরিয়ে কয়েকটা চুমু খেল। দোলন শিউরে উঠল। তন্ময়ের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। তন্ময় এবার গলা থেকে সোজা দোলনের ওষ্ঠে নিজের ওষ্ঠদ্বয় ডুবিয়ে দিল। দোলন বরফের মতো জমে গেল তন্ময়ের এহেন কাজে। রিয়াক্ট করা ভুলে গেছে। দোলনকে তন্ময়ের সাথে রেসপন্স করতে না দেখে দোলনের ওষ্ঠে কামড় বসিয়ে দেয়। দোলন ব্যথায় চোখ কুঁচকে ফেলে। তন্ময় দোলনের ওষ্ঠ ছেড়ে রাগী কণ্ঠে বলে, আরে বউ, রেসপন্স করো না কেন আমার সাথে? রেসপন্স করবে এবার কেমন? আবার দোলনের ওষ্ঠে ওষ্ঠদ্বয় ডুবিয়ে দেয়। দোলন বোকা বনে চলে যায়। আরে এটা কোন তন্ময়? দোলন দ্বিতীয়বার রেসপন্স করে, তবে সাময়িক। তন্ময় কিছুক্ষণ পর ওষ্ঠ ছেড়ে দিয়ে বলে উঠে, ঠিকঠাক রেসপন্স করতে পারো না? সব কি শিখিয়ে পড়িয়ে নিতে হবে? দোলন পাশ থেকে কাঁথা উঠিয়ে শরীরে জড়িয়ে নিল। অন্যদিকে পাশ ফিরে শুয়ে বলে, আপনি আমার ভাবনার থেকেও বেশি অসভ্য তন্ময়। শোয়ার্ড। শোয়ার্ড ফোয়ার্ড কি? রাত হয়েছে, ঘুমান এখন। ইউ নো হোয়াট, আমি একটা প্ল্যান করেছি। দোলন ফিরে তাকালো। কি প্ল্যান? মধুচন্দ্রিমার প্ল্যান। দোলন ফের অন্য দিকে ঘুরে তাকালো। তন্ময় দোলনের শরীর ঘেঁষে শুয়ে পড়ল। প্ল্যানটা নাইস না? না। কিও? মধুচন্দ্রিমায় যেতে হবে কেন? আরে ধুর, মধুচন্দ্রিমায় কে যাবে? তুমি আর আমি তো এক বোতল মধু নিয়ে ছাদে বসে চন্দ্রিমা দেখব। দোলন কিছু বলল না। তন্ময় দোলনকে জ্বালাতে দোলনের কামিজ ভেদ করে তার হাত দোলনের উন্মুক্ত পেট ছুঁয়ে দিল। দোলন কেঁপে উঠলেও এবার প্রকাশ করল না। চোখ বন্ধ রেখেই বলল, নিজেও ঘুমান, আমাকেও ঘুমাতে দিন। তন্ময় দোলনেকে টেনে নিজের কাছে আনল। কানের ললিতে চুমু খেয়ে বলল, এবার ঠিক আছে, ঘুম আসবে। সায়ানকে আজ খুব ভোরে রেডি হতে দেখে রাকিব হোসাইন বলে, এত সকাল সকাল কোন মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিস? ঠিকানা দিয়ে যা যাওয়ার আগে। সায়ান তপ্ত শ্বাস ফেলল। তার মামু গত কয়েকদিন ধরে মাথাটা খেয়ে ফেলছে মেয়ে মেয়ে করে। তোমার কি মামু বিয়ের শখ হচ্ছে? তাহলে বলো, মেয়ে দেখি। আমার পেছনে লেগো না। ধুর ব্যাটা, আমার কি আর বিয়ের বয়স আছে বল? কে বলেছে নেই? তুমি এখনো যথেষ্ট হ্যান্ডসাম মামু। 20 বছরের মেয়ে দেখলেও ফিদা হয়ে যাবে। পাম দিস না ভাগ্নে। তা বল, যাচ্ছিস কোথায়? ফয়সাল শেখকে ধরেছি মামু। বুড়োতে আছে, সেখানেই যাচ্ছি। রাকিব হোসাইন মনে মনে হাসল। কিভাবে ধরলি? শরাফত উল্লাহের মাধ্যমে। ফয়সাল শেখের হোটেল থেকে। এখন শুধু ফয়সাল শেখের ছেলে ফাহাদ বাকি আছে। আচ্ছা, দেখে শুনে যাস। হু। এখন আসি। সায়ান বেরিয়ে গেল। রাকিব পকেট থেকে ফোন বের করে তুষারকে ফোন করল। তুষার ঘুমে জুবুথুবু হয়ে আছে। ফোন বেজে উঠায় বিরক্তি নিয়ে ফোন রিসিভ করল। কি রে ব্যাটা এমপি সাহেব, আর কত ঘুমাবি? ফারহান আহমেদ ওরফে ফয়সাল শেখ তো তোর ছেলের হাতে বন্দি। ভালোই বুদ্ধিমান ছেলে তোর। তুষারের ঘুম উবে গেল। তৃষার খোঁজ পাওয়া গেছে? না মনে হয়। আচ্ছা রাখি, বিকেলে মিট কর। ফারামহ্র হাত পা কাঁপছে ভয়। সামনেই চেয়ারে হাত পা বাঁধা শরাফত উল্লাহ আর ফারহান আহমেদের। ফারহান আহমেদ রাগী চোখে বারবার তাকাচ্ছে মেয়ের দিকে।
গাধা মেয়েটাকে গতকাল রাতে কত বলল হাত পায়ের বাঁধন খুলে দিতে, কিন্তু মেয়েটা দিল না। ভাগ্যিস ফাহাদ তার হোটেলে বেশিক্ষণ থাকেনি, তাহলে ফাহাদ ও ধরা পড়ে যেত। তন্ময় আর সায়ান দাঁড়িয়ে আছে। তন্ময়ের ওষ্ঠে হাসি। আয়েশ করে সামনের চেয়ারে বসতে বসতে বলল, আপনার কই মাছের জান সেজন্য কয়েক বছর আগে মরতে মরতেও বেঁচে গেছেন। এবার আর বাঁচার চান্স নেই। তা কোনটা থেকে শুরু করব বলুন? কিভাবে প্রাণে বাঁচলেন সেটা থেকে, নাকি আমার বোন কোথায়, নাকি নারী পাচার করা নিয়ে, কোনটা? ফারহান হাসল, বিশ্রী সেই হাসি। সব বলে দিলেই কি তুমি পারবে শেষটা মেলাতে তন্ময় শাহরিয়া? আমাকে ধরতে পেরেছো শুধুমাত্র এই বোকা শরাফতের জন্য। তা না হলে তোমারও সাধ্যই হতো না আমার নাগাল পাওয়ার, তোমার বাবারও হয়নি এতদিনে। জাস্ট ঘর খাইয়ে ছেড়েছি খান পরিবারকে। বাঁচলেন কি করে সেদিন? লিমন নামের ছেলেটা তো জানিয়েছিল আপনি মারা গেছেন। তাহলে টাকা সব পারে। টাকার লোভ মানুষকে স্বার্থপর, লোভী অমানুষ, অকৃতজ্ঞ হতে সাহায্য করে। আমি লিমনকে প্রায় 1 কোটি টাকা দিয়েছি আমার প্রাণ বাঁচানোর জন্য। তন্ময় হাসল, এই শয়তানি প্রাণের দাম 1 কোটি টাকা? তা এত টাকা কোথায় পেলেন? পেয়েছি কোথায় সেটা জরুরি নয়। তুমি সবটা শুনলে পারবে তো নিজেকে সামলাতে? কি এমন বলবেন যে আমি নিজেকে সামলাতে পারবো না? টুইস্ট বলবো টুইস্ট? শুনবে সেই টুইস্ট? হ্যাঁ বলুন। সেদিন যখন আমার অবস্থা খুবই বাজের দিকে চলে যাচ্ছিল, সেদিন শুধু লিমনই ছিল সেখানে। পানির তেষ্টায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। লিমনকে ডেকে পানি দিতে বললাম। লিমন ছিলে ভীতু বোকা স্বভাবের। ও পানি দিতেই লিমনকে বললাম, তোমাকে কত মাইনে দেয় তুষার? লিমন অবাক হয়েছিল। 70,000। আমি তোমাকে 1 কোটি টাকা দিব। আমাকে পালাতে সাহায্য করবে। লিমন রাজি হলো না, আমি তাকে প্রায় 1 ঘন্টা ধরে বুঝিয়ে রাজি করাই। তারপর শিখিয়ে দেই তুষারকে কি বলতে হবে। লিমন তাই বলে। লিমন আমার হাত পায়ের বাঁধন খুলে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করাই। সেখানে টানা 1 সপ্তাহ থেকে সুস্থ হই। এর মধ্যে লিমনকে লিমনের টাকা দিয়ে দেই। তারপর আমি আমার লোকেদের সাহায্যে মালদ্বীপ চলে আসি। কারণ বিডি থাকলে যে কোনো মুহূর্তে আমি ধরা পড়ে যেতাম। আপনার লোকগুলো কারা? হালিম সরকার, আকবর আর আর কেউ না। আকবর, ইনি রাতুল আঙ্কেলের বাবা। হুম। উনার ছেলে আহরাম কোথায়? সেটা তো তোমার বাবা জানে। সেই কথায় পাঠিয়েছে আহরামকে। আহরাম জড়িত নেই তো এসবে? না, সেটা আমি খুঁজে বের করব। তা রাতুল আঙ্কেলকে কেন মারলেন আপনি? রাতুলকে মারার কোনো ইচ্ছেই আমার ছিল না। প্ল্যান ছিল তুষারকে মারার। কিন্তু কেউ একজন প্ল্যান বদলিয়ে নিজের মতো করে আগিয়েছে। কে? সেটা জানি না। আর জানলেও বলবো না। সেটা তোমরা খুঁজে বের করো গিয়ে। সিআইডি হয়েছো তাহলে কিসের জন্য সব যদি বলেই দেই? আপনার তো বাঁচার দিন শেষ। তাতে কি? সেজন্য কি আমি সব গড়গড় করে বলে দিব? আর বলে দিলেই কি মুক্তি দিবে? দিবে না তো তাহলে আমি কেন সব বলে তোমাদের কাজ এগিয়ে দিব? মাথা খাটিয়ে বের করো। দোলনকে কেন টার্গেট করলেন? দোলনকে আমরা টার্গেট করিনি। দোলনের বাবা নিজেই তার মেয়েকে পাচার করতে চেয়েছিল। মিলনের সাথে বিয়ে জাস্ট একটা নাটক ছিল মাত্র। তন্ময় ফারহানের কথায় চমকে উঠল। মিনাল হোসেন একজন বাবা হয়ে মেয়েকে পাচার করার মতো জঘন্য কাজ করতে চেয়েছিল? মিনাল হোসেন এসব কাজে জড়িত আপনার সাথে? হ্যাঁ। তন্ময় রিয়াক্ট করা ভুলে গেল। মিনাল হোসেনকে দেখে বোঝার উপায় নেই তার ভালোমানুষি মুখের পেছনে সে এমন জঘন্য অপরাধী। তৃষাকে তো আপনিই প্ল্যান করে কিডন্যাপ করেছেন তাই না? সায়ানের কথার বিপরীতে চমৎকার এক হাসি উপহার দিল ফারহান। তন্ময় দাঁতে দাঁত চেপে সহ্য করল সে হাসি। না, ওই পিচ্ছি মেয়েটাকে কিডন্যাপ করার কোনো ইচ্ছেই আমার ছিল না। কিন্তু একজনের সহ্য হলো না তোমার বাবা মায়ের সংসার। সেই সংসারকে নরক বানানোর জন্যই তৃষাকে কিডন্যাপ করল। তন্ময় সহসা বসা থেকে উঠে দাঁড়ালো। ফারহানের গলা চেপে বলল, অনেকক্ষণ ধরে আপনার এসব হেয়ালিপূর্ণ কথা শুনে যাচ্ছি। পরিষ্কার করে বলুন মাস্টার মাইন্ডটাকে এসবের পেছনে। আর তৃষা কোথায় এখন? ফারহানের শ্বাস মনে হলো থেমে আসছে। চোখ উল্টিয়ে গেল। সায়ান তন্ময়কে টেনে ছাড়িয়ে আনলো। কুল তন্ময়। আর আপনি মিস্টার ফারহান, রহস্য নিয়ে কথা কেন বলছেন? কেউ একজন সেটাকে বলছেন না কেন?
আর আপনার ছেলে কোন গর্তে লুকিয়ে আছে? ফাহাদ। ফাহাদের নাম শুনে অজানা ভয়ে বুক কেঁপে উঠল ফারাহর। মনে মনে আল্লাহকে ডেকে বলল তার ভাই যেন ধরা না পড়ে। ফারহানকে সে চলেছে। এলোমেলো সুরে পানি চাইল। তন্ময় পানির মগ এগিয়ে দিল। ফারহান ঢকঢক করে পানিটা খেয়ে নিল। এবার বলুন, ওই একজনটা কে? কে আমার বাবা মায়ের সংসার দেখতে পারে না? কার মনে এত হিংস্রতা? আমি আর কিছু বলতে পারবো না। এখন মেরে কুটি কুটি করলেও টু শব্দটাও বের হবে না। তন্ময় রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করল। সায়ান তন্ময়কে টেনে বাহিরে নিয়ে গেল। ফারাহ বের হয়ে যেতে নিলে ফারহান ডেকে উঠে। ফারাহ ভয়ার্ত চেহারা নিয়ে পেছনে ফিরে। কাজটা ঠিক করলে না ফারাহ? পস্তাবে এর জন্য। এমন জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো বাবা। এমন কোনো প্ল্যান করো নেক্সট টাইম যেন সেই প্ল্যানে আমার এই জীবনের প্রদীপ চিরতরে নিভে যায়। তাচ্ছিল্য ঘৃণা নিয়ে কথাটা বলে চলে গেল ফারাহ। ফারহান রাগে ফুঁসে উঠল। ভাগ্যিস ছেলেটা তার হোটেলে থাকেনি। তাহলে ছেলেও ধরা পড়ত। ফারুহ তন্ময়ের সামনে দাঁড়িয়ে আছে। তন্ময় ফাইল দেখছিল। ফারাহকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কিছু বলবে? ফারাহ মাথা ঝাঁকায়। কি বলবে বলো কুইক। আমার মনে হয় না দোলনের বাবা এসবের সাথে জড়িত। এটা মনে হলো কেন? ফারাহ টপ্ত শ্বাস ফেলল। তার বাবা ভুল বলেছে। দোলনের বাবা এসবে জড়িত থাকলে সে তো জানতে পারত। সেটা তো সোজাসাপটা বলতে পারছে না। তুমি একটা বিষয় ভাবো। দোলনের বাবা যদি এসবে জড়িত থাকতো তাহলে সে কি জেনেশুনে কোনো সিআইডি অফিসারের সাথে মেয়ের বিয়ে দিয়ে নিজের বিপদ নিজের ঘাড়ে আনতো টেনে? তন্ময় ভেবে দেখল, ফারাহ কথাটা ভুল বলেনি। কিন্তু ফারহান কেন মিনাল হোসেনের নাম বলল? তার কল রেকর্ডে কিন্তু তেমন সন্দেহ করার মতো কিছু নেই। চেক করেছিলে? হ্যাঁ। আচ্ছা, কল লিস্টটা আমায় দিয়ে যাও। ফারাহ কল লিস্টটা তন্ময়ের ফোনে পাঠালো। তন্ময় চেক করল। না, সন্দেহজনক কিছু নেই। তন্ময় রাহাতকে ফোন করল। কই তোরা? রাহাত ওপাশ থেকে বলল, এয়ারপোর্টে এসে নেমেছি। আজকে আর সিআইডি ব্যুরোতে আসতে হবে না। কাল আসিস, আজ রেস্ট কর। আচ্ছা। আর শোন, ফয়সাল শেখ অ্যারেস্ট হয়েছে। রাহাত চমকালো। কিভাবে? তন্ময় খুলে বলল। রাহাত সব শুনে ফোন কেটে দিল। তুষার রাকিব হোসাইনকে নিয়ে এসেছে সিআইডি ব্যুরোতে। তন্ময় তখন চেয়ারে মাথা এলিয়ে ভাবনায় মশগুল। হন্তদন্ত হয়ে কাউকে সামনে এসে দাঁড়ানোর উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায়। তুষারকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। বাবা, তুমি এখানে? তুষার এদিক ওদিক তাকালো। ওই জানো বা কোথায়? পাশের রুমে, বেঁধে রাখা হয়েছে। তুষার হাঁটা ধরল সেদিকে। তন্ময় থামানোর জন্য উদ্যত হলে রাকিব হোসাইন আটকে দেয়। তোমার বাবাকে আটকানোর চেষ্টা করিও না তন্ময়। পারবে না। ও ভীষণ হিংস্র হয়ে উঠেছে। কিন্তু আঙ্কেল, এটা সিআইডি ব্যুরো। বাবাকে বুঝতে হবে। তোমার বাবার পাওয়ার নিশ্চয়ই ভুলে যাওনি। মামু, তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে? সায়ান রাকিব হোসাইনকে দেখে অবাক হয়ে বলে। রাকিব হোসাইন তাকায় সায়ানের দিকে। ভেতরে আসছে। না, কোনো সমস্যা হয়নি। এমনি এসেছি। রাকিব হোসাইন এগিয়ে গেল সে রুমের দিকে। সায়ান মামুকে ফারহানকে যেই রুমে রাখা হয়েছে সেই রুমের দিকে যেতে দেখে বলে, মামু, ওদিকে কোথায় যাচ্ছ? ততক্ষণে রাকিব হোসাইন চলে যায়। তন্ময় বাধা দেয় সায়ানকে। বাবা এসেছে সায়ান। কেন? ফারহানের সাথে পুরনো হিসাব চুকাতে। তুষারকে ভেতরে দেখে ফারহান ভেতর ভেতর ভয়ে শেষ হয়ে গেলেও বাহিরে তা প্রকাশ করল না। তুষারের রাগ ভয়ঙ্কর, যা কয়েক বছর আগেই টের পেয়েছিল ফারহান। তুষারের পাশে অপরিচিত মুখ দেখতে পেয়ে ভ্রু কুঁচকে আসলো। এই লোকটা কে আবার? তুষার চেয়ার টেনে বসল। শান্ত কণ্ঠে বলল, তৃষা কোথায়? জানি না। রাগাস না আমায়। তৃষার খোঁজ দে, ট্রাস্ট মি, কিচ্ছু বলবো না তোকে। সত্যি জানি না এখন তৃষা কোথায়। আর তৃষাকে আমি কিডন্যাপ করিনি। তুষার বসা থেকে উঠে দাঁড়ালো। রাগে মাথা ফেটে যাচ্ছে। লাথি দিয়ে ফারহানকে ফেলে দিল। পাশ থেকে লাঠি নিয়ে ফারহানের পায়ের পাতায় এলোপাতাড়ি বাড়ি মেরে বলল, কুত্তার বাচ্চার, তুই জানিস না তো কে জানে? গেম খেলছিস তুই আমার সাথে? আজ আমি তোকে মেরাই ফেলবো। তাড়াতাড়ি তৃষার খোঁজ দে। ব্যথায় আর্তচিৎকার করে উঠল ফারহান। পাশেই শরাফত উল্লাহর শরীর কাটা দিয়ে উঠল। তুষারের চোখ এবার তার দিকে গেল। এতক্ষণ খেয়াল করেনি।
আপনি? শরাফত উল্লাহ এক ঢুক গিলল। রাকিব হোসাইন বলল, কে এই লোক? তুষার তাকালো। এই সেই পুলিশ যে কিনা তৃষার কেস হ্যান্ডেল করেছিল। তার মানে ও জড়িত ওদের সাথে। তুষার এগিয়ে আসলো। শরাফত উল্লাহের গলা চেপে বলল, আমার মেয়ে কই? শরাফত উল্লাহ ছোটাছুটি করল। অস্পষ্ট সুরে বলল, আমি জানি না। তুই জানিস না? ও জানে না তাহলে জানেটা কে? তোদের দুজনকে আজ আমি মেরে ফেলব। দুজনকে এলোপাতাড়ি মারতে থাকে তুষার। ফারহান সত্যি জানে না এখন তৃষা কোথায়। জানলে তো বলেই দিত। কিন্তু তুষার সে কথা মানতে নারাজ। রাকিব হোসাইন তুষারকে টেনে থামালো। মাথা ঠান্ডা কর। শান্ত হয়ে কথা বল। আর এই ফারহান, সত্যি কি জানিস না তৃষা কোথায়? না, সত্যি জানি না তৃষা এখন কোথায়। তুষার ভ্রু কুঁচকালো। তাহলে কে জানে? জানি না। রাকিব হোসাইন ভ্রু কুঁচকালো। সন্দেহ গলায় বলল, সত্যি জানিস না কে জানে? নাকি কাউকে বাঁচাতে চাচ্ছিস কোনটা? ফাহাদ হকচকিয়ে গেল। রাকিবের দিকে তাকিয়ে বলল, কে আপনি? রাকিব হাসল। অমায়িক সেই হাসি। চিনতে পারিসনি তাই না? না। কে আপনি? চিনতে না পারাটাই স্বাভাবিক। রাতুলকে মনে আছে। রাতুলের নাম শুনে ভয় পেয়ে গেল। চোখ মুখে আতঙ্ক। ও তো মরে গেছে। ইয়েশস ব্রাদার, রাতুল মরে গেছে। আমি রাকিব হোসাইন। কোন রাকিব হোসাইন? যাকে মেরেছিলিস প্ল্যান করে? তো তুই রাতুল? রাতুল হাসল। বেঁচে আছিস কি করে? সেটা না জানলেও চলবে। এখন বল তৃষা কোথায়? আমি সত্যি জানি না। তাহলে কি ও জানে? ফারহান বুঝল না ও বলতে কাকে মিন করছে। কার কথা বলছিস? তোদের মাস্টারমাইন্ডার সেই প্রতারক মহিলার কথা বলছি আমি। চিনেছিস এবার? ফারহান স্তব্ধ হয়ে গেল। রাতুল ওরফে রাকিব হোসাইন কি তাহলে জানে ওর কথা? ফারহানকে চুপ থাকতে দেখে রাতুল মুচকি হেসে বলে, তোর নীরবতা কিন্তু প্রুফ করছে ও জানে। তাহলে তৃষা কোথায়? ফারহান মাথা নত করে বলল, হুমুম। তুষার বুঝল না। ভ্রু কুঁচকে বলল, কার কথা বলছিস তোরা? কে প্রতারক মহিলা? রাতুল তুষারকে টেনে বাহিরে নিয়ে আসলো। তুষার হাত ছাড়িয়ে নিল। আশ্চর্য, বাহিরে নিয়ে আসলি কেন? ও এখনো বলেনি আমার মেয়ে কোথায়। মৃত্যু যন্ত্রণা দিলে ঠিক বের হবে। ও সত্যি জানে না তুষার? যে জানে তার কাছে গিয়ে জিজ্ঞেস কর। কে জানে? রাতুল হোসাইন 3 শব্দের একটা নাম বলল। নামটা শুনে তুষার পিলে চমকে উঠল। নামটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এই নামটা শুনতে হবে কল্পনাতেও ভাবতে পারেনি। সেই ছোট্ট তৃষাকে কিডন্যাপ করে ওর লাভটা কি? অধরা স্কুল থেকে বাসায় এসে সোফায় গা এলিয়ে দিল। গরমে নাজেহাল অবস্থা। শরীর ঘেমেনে একাকার। চিত্রাকে ডাক দিয়ে পানি চাইল। চিত্রা রান্নাঘরে তরকারি রাখছিল। শেষের পথে সেজন্য তরকারিটা নামিয়ে তারপর পানি এনে অধরার সামনে ধরে। অধরা বিরক্তি নিয়ে তাকায়। পানির গ্লাসটা নিয়ে বলে, আশ্চর্য, এতক্ষণ লাগে পানি দিতে। আসলে আপু, তরকারি বসিয়েছিলাম তো সেজন্য দেরি হলো। অধরা পানি মুখে দিল। পানি মুখে দিতেই চোখ মুখ কুঁচকে ফেলল। ঠান্ডা পানি মিশাওনি কেন? সরি আপু, এখনই আনছি। চিত্রা ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল এনে অধরার গ্লাসে ঢেলে দিল। অধরা পানি খেল। চিত্রা চলে যেতেই অধরা ডেকে উঠল। চিত্রা পিছু ফিরল। আর কিছু লাগবে? না সরি, একটু রুড আচরণ করে ফেলছি। আসলে মাথাটা ঠিক নেই গরমে। আমি বুঝতে পেরেছি আপু। আমারই ভুল ছিল, ঠান্ডা পানি মনে করে দিতে পারিনি। অধরা উঠে দাঁড়ালো। চিত্রাকে জড়িয়ে ধরে বলে, তুমি এতটা ভালো না হলেও পারতে চিত্রা। চিত্রা ভ্রু কুঁচকালো। অধরা চিত্রাকে ছেড়ে উপরে উঠে চলে গেল। চিত্রা অধরার যাওয়ার পানে তাকিয়ে রইল। কি বলে গেল এসব অধরা? সময়টা মধ্যাহ্ন দুপুর। চিত্রা ড্রয়িং রুমে বসে তানিয়া বেগমের সাথে কথা বলছিল। কথার ছলে সদর দরজার দিকে তাকাতেই দেখে তুষার হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করছে। শরীর তার ঘামে ভিজে একাকার। চোখ মুখের অবস্থা দেখে বুঝা গেল রেগে আছে। চিত্রা বসা থেকে উঠে দাঁড়ালো। তুষার কাছে আসতেই চিত্রা কিছু বলার জন্য মুখ খুলতেই তুষার চিত্রাকে থামিয়ে দিয়ে বলল, অধরা কোথায়? অধরা আপু তার রুমে আছে। তুষার আর সময় ব্যয় করল না। সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। চিত্রা হতভম্ব হয়ে গেল। অধরা নিজের রুমে মাথায় দুহাত চেপে বসেছিল। কোনো এক বিষয় নিয়ে খুব রেগে আছে।
নিজেকে ঠান্ডা করার জন্য চুল খামচে ধরে মাথা নিচু করে রেখেছে। হুট করে হাতে টান অনুভব করতে চমকে যায়। তারপর পরপর দুটো থাপ্পড়ে মাথা ঝিম ধরে যায়। অধরা গালে হাত দিয়ে সামনে তাকাতেই তুষার অধরার চুলের মুঠি ধরে বলে, তৃষা কোথায়? হোয়ার ইজ তৃষা? অধরা চমকে উঠল। মুখ খুলে কিছু বলার জন্য উদ্যত হলে তুষার থামিয়ে দিয়ে বলে, কোনো ভুংভাং বলবি না। সব জেনে গেছি আমি, সুতরাং বল তৃষা কোথায়? যদি না বলিস তোকে মারতে মারতে আমি শেষ করে ফেলব। চিত্রা তুষারের পেছনে পেছনই আসছিল। হঠাৎ তুষারের উচ্চস্বরের আওয়াজ শুনে তড়িঘড়ি করে অধরার রুমের দিকে আসে। তুষারকে অধরার চুলের মুঠি ধরে থাকতে দেখে অবাকের শেষ পর্যায়ে চলে যায়। তাড়াতাড়ি পা চালিয়ে রুমে এসে তুষারের থেকে অধরাকে ছাড়াতে ছাড়াতে বলে, কি করছেন এটা? অধরা আপুর চুলের মুঠি ধরে আছেন কেন? ছাড়েন। তুষার ছাড়ল না। অধরা ব্যথায় আহ করে উঠল। তুষার আরো জোরে চেপে ধরে বলল, কি হলো বলছিস না কেন? অধরা এলোমেলো সুরে বলল, আপনার কি মাথা ঠিক আছে তুষার ভাই? আমি কিভাবে জানবো তৃষা কোথায়? অধরা দুজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করল। ওরা দুজন তৃষাকে নিয়ে কথা বলছে। কিন্তু কেন? তুষার কেন বলল অধরাকে তৃষা কোথায়? তুষারের রাগ এবার ভালো মতোই মাথায় চেপে বসল। চুলের মুঠি ছেড়ে এবার গলা চেপে দেওয়ালের সাথে চেপে ধরল। অধরার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম। এবার ও কি বলবি না আমার মেয়ে কোথায়? ফারহান কিন্তু সব বলে দিয়েছে। অধরা চমকালো। ফারহান সব বলে দিয়েছে? ফারহান ধরা পড়েছে একটু আগেই জানল। তার মানে সব শেষের পথে এবার। এবারের প্ল্যানটা এভাবে ভেস্তে গেল। চিত্রা তুষারের দিকে এগিয়ে আসলো। কাপা কাপা গলায় বলল, আমার তৃষা কোথায় এমপি সাহেব? তুষার চিত্রার দিকে তাকালো। এই কালনাগিনীটা জানে। ওই আমাদের তৃষাকে আমাদের কোল থেকে কেড়ে নিয়েছে। চিত্রা এবার অবাক নয়নে তাকালো অধরার দিকে। অবিশ্বাস্য চাহনি নিয়ে বলল, আমার মেয়ে কোথায় তুমি জানো অধরা আপু? বলো না আমার মেয়েটা কোথায়? তুষার চিত্রার সাথে কথা বলার সময় কথার তালে অধরাকে ছেড়ে দিয়েছিল। অধরা চিত্রার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো চিত্রা, আমি সত্যি জানি না তৃষা কোথায়। ফারহান মিথ্যা বলছে সব। পেছনে থেকে হাসির শব্দ ভেসে আসলো। সবাই পেছনে তাকালো। রাকিব হোসাইন হাসতে হাসতে রুমে ঢুকছে। অধরার সামনে দাঁড়িয়ে বলল, আর কত সত্যকে লুকিয়ে রাখবেন মিস অধরা? বয়স তো অনেক হলো। এবার তো নিজের আসল রূপে ফিরুন। অধরা রাকিব হোসাইনের দিকে তাকিয়ে বলল, আপনি এখানে? হ্যাঁ আমি। আচ্ছা ধরে নিলাম ফারহান মিথ্যা বলছে, কিন্তু সেদিন রাতুলের বুকে দুটো গুলি কে ছুড়ে দিয়েছিল? অধরা রাকিব হোসাইনের কথায় চমকে উঠল। এটা তো কারো জানার কথা না, একমাত্র রাতুল ছাড়া। তুষার চিত্রা অবাক হয়ে তাকালো রাকিব হোসাইনের দিকে। দুটো গুলি ছুড়ে দিয়েছিল অধরা তোর দিকে? রাকিব হোসাইন হাসল। অধরা তুষারের কথাটাকে মিলালো। অধরা তো রাতুলের দিকে গুলি ছুড়েছিল। কিন্তু তুষার রাকিব হোসাইনকে কেন বলছে? তার মানে কি রাকিব হোসাইন কোনো ভাবে রাতুল? অধরার গলা শুকিয়ে আসলো। এভাবে দাবার গুটি বদলে গেল। এত বছরের শ্রম তাহলে বৃথা। হ্যাঁ, এই সেই ঘৃণিত নারী যাকে পৃথিবীর সবচাইতে ঘৃণা আমি করি। ভালোবেসেছিলাম এই নারীকে, অথচ সে দিনের পর দিন মিথ্যা ভালোবাসার অভিনয় করে আমাকে মেরে ফেলার প্ল্যান করলো। এই মেয়ে ভালোবাসার মানে জানো তুমি? জানলে আমার সাথে এমনটা করতে পারতে? বুক কাঁপেনি যখন আমার দিকে গুলি ছুঁড়লে তখন? আমার কাছে চাইতে আমার প্রাণটা আমি হাসতে হাসতে দিয়ে দিতাম। বড্ড ভালোবাসেছিলাম। কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে মৃত্যু উপহার দিয়েছিলে। আপনি রাতুল ভাইয়া। রাকিব হোসাইন চিত্রার দিকে তাকালো। হুমুম। চিত্রা অধরার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। কোনো কথার মানেই সে বুঝতে পারছে না। অধরা কেন রাতুলকে মারল? আর তৃষা সেই বা কোথায়? এই অধরা আপু রাতুল ভাইয়াকে তুমি না ভালোবাসতে? তার মৃত্যুতে তুমি না একদম ভেঙে গিয়েছিলে? 6 মাসের মতো ঘরকুনো হয়েছিলে। বারবার রাতুল ভাইয়ার নাম বলে কেঁদে উঠতে। সব কি তাহলে অভিনয় ছিল? অধরা নিশ্চুপ। রাকিব হোসাইন ধিক্কার নিয়ে বলল, ও আদৌ কখনোই আমায় ভালোবাসেনি চিত্রা। ও তোমাকে হিংসা করত। আমাকে কিন্তু কেন? কারণ তুমি তার শখের পুরুষের পছন্দের নারী, সেজন্য। ও তুষারকে ভালোবাসত। তুষার আর চিত্রা দুজন দুজনের দিকে তাকালো।
অধরা তুষারকে ভালোবাসতো। কই তুষার তো কখনো তাকে বোন ছাড়া অন্য কিছু ভাবেনি। তুষার চিত্রার মেয়ে তৃষা কোথায় অধরা? বলে দাও। আমি জানি না। অধরার কাঠোকাঠ জবাব। তুষার বিরক্ত হলো। চর মারার জন্য আবার হাত উঠালে চিত্রা হাত চেপে ধরে। সেদিন স্কুলে আগুন ধরানোর প্ল্যান তোমার ছিল অধরা আপু? হ্যাঁ। তৃষার খোঁজটা দাও না। হাত জোর করে বলছি, তুমি বললে পায়ও ধরব। তবুও আমার মেয়ের খোঁজটা দাও না। কত বছর হলো আমি তৃষাকে ছুঁয়ে দেখি না। প্লিজ বলো না আপু, তৃষা কোথায়? অধরা হাসল। চিত্রাকে কান্না করতে দেখলে তার কলিজা ঠান্ডা হয়। মেয়ের খোঁজ পাওয়া ভুলে যাও চিত্রা। পাবে না। রাতুল এগিয়ে আসলো। পাবে না মানে কি? কারণ তৃষা নেই এই পৃথিবীতে। সিইজ রে। চিত্রা কষিয়ে চর বসিয়ে দিল। অধরা হিংস্র বাঘিনীর মতো তাকালো। অধরার গলা চেপে বলল, তোমার জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো বাজে কথা বললে। বলো আমার মেয়ে কোথায়? চিত্রার চেঁচামেচি শুনে তানিয়া বেগম আর তৃষ্ণা চলে আসে। অধরার গলা চেপে ধরা দেখে এগিয়ে এসে ছাড়ায় চিত্রাকে। তানিয়া বেগম ধমক দিয়ে বলে, হচ্ছেটা কি? অধরার গলা চেপে ধরছিলে কেন? সেটা অধরা আপুকে জিজ্ঞেস করুন। আমার মেয়েকে কোথায় রেখেছে? মানে? অধরা কি করে জানবে? কারণ এই মেয়েই প্ল্যান করে তৃষাকে কিডন্যাপ করেছে। রাকিবের কথায় তানিয়া বেগম অধরার দিকে তাকায়। অধরার বাহু টেনে অবাকের সুরে বলে, এরা কি বলছে অধরা? সত্যি তুই জানিস তৃষা কোথায়? তুইই করিয়েছিলি তৃষার কিডন্যাপ? অধরা হাত ছাড়িয়ে উচ্চ স্বরে বলল, হ্যাঁ আমিই করিয়েছি তৃষার কিডন্যাপ, আমিই মেরেছি রাতুলকে। হয়েছে এবার? তৃষ্ণা হতবাক। রাতুলকে অধরা মেরেছে? কিন্তু অধরা তো তখন দাদিকে নিয়ে ক্যাম্পাসে ছিল। তুমি না সেদিন দাদিকে নিয়ে ক্যাম্পাসে ছিলে? রাতুল ভাইয়াকে মারলে কি করে? এ টু জেড সব বলবি শুরু থেকে। তুষার রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে বাঁচাতেই রাতুলকে মেরেছি তুষার ভাই। কারণ সেদিন প্ল্যান হয়েছিল আপনাকে মারার। আমি বেঁচে থাকতে তো আর সেটা হতে দিতে পারি না। আমি আপনাকে সেই ছোট থেকে ভালোবেসে আসলাম। কিন্তু এই চিত্রা আপনাকে পেয়ে গেল না চাইতেন। আমি মানতে পারিনি বিষয়টা। গুমরে গুমরে কেঁদেছি। চেয়েছিলাম চুপচাপ মেনে নিব। রাতুলের সাথে বাকি জীবনটা কাটাবো। কিন্তু আমি পারিনি। মুখে মুখে বলেছি আপনাকে ভুলে গেছি, কিন্তু মনে মনে তখনও আপনাকে ভেবে কেঁদেছি। রাতুল পারেনি আমার মন থেকে আপনাকে ভুলাতে। দিনকে দিন আপনাদের দুজনকে একসঙ্গে দেখলে আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হতো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। আমার সাথে যখন রাতুল থাকতো, সময়টা দমবন্ধ হয়ে পার করতে হতো। এর মধ্যেই হুট করে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয় মা ছেলে। আমার রাতুলকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। সেজন্য সেদিন মনে মনে ভীষণ রেগে ছিলাম রাতুলের উপর। কিন্তু প্রকাশ করিনি। একদিন মার্কেটে নিয়ে গেছিলাম চিত্রাকে। সেদিন ভিড়ের মাঝে আমি ধাক্কা দিয়ে ফেলে দেই চিত্রাকে। চিত্রা মনে করল অধরার সাথে মার্কেটে যাওয়ার সেই দিন। তার ধারণা সত্যি হলো আজ। সেদিন ঠিকই বুঝতে পেরেছিল কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এর মধ্যে ফারহান আমার সাথে কন্ট্যাক্ট করে। সে পুরো খান পরিবারের উপর নজর রাখতে বিধায় জানতে পেরেছিল আমি আপনাকে ভালোবাসি আর চিত্রাকে হিংসা করি। আমি জানতাম না আপনি তাকে আটকে রেখেছিলেন। আর ও যে বেঁচে আছে সেটাও জানতেন না। তো আমি হাত মিলাই ফারহানের সাথে আর আকবরের সাথে, যে রাতুলের বাবা। রাতুল তার বাবাকে সহ্য করতে পারত না, সেটা বিয়ের ডেট ফিক্সড হওয়ার পর জানতে পেরেছিলাম। সেটাকেই কাজে লাগালাম। সবাই প্ল্যান করলো আপনাকে মেরে হালিম সরকার এমপি পদে তার ছেলেকে দাঁড় করাবে আর আকবর চেয়ারম্যান পদে। কারণ আপনি বেঁচে না থাকলে চিত্রার বাবা অর্ধেক ক্ষমতাহীন হয়ে পড়বে। সেই মোতাবেক সেদিন লিমনকে দিয়ে আপনার গাড়ি ব্রেক ফেল করার জন্য উপযুক্ত করা হয়। কিন্তু ভাগ্যক্রমে আপনি না গিয়ে রাতুলকে পাঠান। এতে আমি খুশিই হয়েছিলাম। কিন্তু রাতুল মরেও মরল না। ঠিক বেঁচে গাছের ডালের সাথে ঝুলেছিলে। আকবর চেষ্টা করেছিল ছেলেকে বাঁচাতে। দড়ি আনার জন্য গাড়ির কাছে যেতেই আমি শুট করি রাতুলকে। জাহাঙ্গীরনগর থেকে সিএমবি দূরত্ব খুব একটা নয়। সেদিন দাদিকে নিয়ে ভার্সিটি যাওয়ার পর আকবর ফোন করে জানালো রাতুল গাছের ডালের সাথে ঝুলে আছে। সে বাঁচাবে তার ছেলেকে। কিন্তু আমার বাঁচাতে ইচ্ছে করল না। ও বেঁচে থাকলে আমার প্ল্যান সাকসেসফুল হতো না।
সেজন্য ওয়াশরুমের নাম করে CM82। আকবর বলেছিল ঠিক কোন জায়গায় রাতুল ঝুলে আছে। আমি সেখানে চলে যাই। তারপর শ্যুট করি। রাতুল দেখেছিল আমায়। অবিশ্বাস্য নিয়ে তাকিয়েছিল। ভেবেছিল আমি তাকে বাঁচাবো। কিন্তু না, তেমনটা করিনি। কথাটা শেষ হতে না হতেই অধরার গালে আবার চড় পড়ল। এবার রমিলা বেগম দিয়েছে। তার বিশ্বাস ভরসা এভাবে ভেঙে দিল এই মেয়ে। কত বড় কালনাগিনী তার ছেলেকে সে মেরে ফেলল। অধরার বাহু ঝাঁকিয়ে ধরা গলায় বলল, আমার ছেলেকে তুই মেরেছিস কেন? কি ক্ষতি করছিল? শুধু তো তোকে ভালোই বেসেছিল। তার বিনিময়ে আমার ছেলেকে মারলি। আজ তোকে মেরাই ফেলবো। তোকে মেয়ের মতো এতগুলো বছর আগলে রেখেছি। শেষে কিনা তুই এমনটা করলি আমার ছেলের সাথে। আমার ছেলেকে ফিরিয়ে দে। তা না হলে তোকে আজ মেরাই ফেলবো। রমিলা বেগম এলোপাতাড়ি চড় মারতে থাকে অধরাকে। রাকিব হোসাইন এসে থামায়। রমিলা বেগমকে জড়িয়ে ধরে বলে, আমি বেঁচে আছি মা। শান্ত হও। রমিলা বেগম রাকিব হোসাইনের দিকে তাকালো। কই, রাতুলের সাথে তো এই ছেলের চেহারা মিলে না। তাহলে কেন বলছে সে তার ছেলে? আমার রাতুল হবে কি করে তুমি? আমার রাতুল তো দেখতে এমন না। ও আমার রাতুলকে মেরে ফেলছে। রাতুল সব খুলে বলল রমিলা বেগমকে। রমিলা বেগম ছেলেকে জড়িয়ে ধরল। এতগুলা বছর পর ছেলেকে বুকে জড়িয়ে ধরতে পেরে কলিজা ঠান্ডা হলো। কিন্তু চিত্রার তো কলিজা ঠান্ডা হচ্ছে না। সে তো তার মেয়ের খোঁজ এখনো পেল না। অধরা বলছে না কেন তার মেয়ে কোথায়? চিত্রা অধরার দিকে এগিয়ে গিয়ে বলল, আমার মেয়ের খোঁজ কেন দিচ্ছ না? বলো আমার মেয়ে কোথায়? অধরা বলল না। এদিক ওদিক তাকালো। বেডের পাশে কাঙ্ক্ষিত জিনিস দেখতে পেয়ে তৎক্ষণাৎ সেটা উঠিয়ে চিত্রাকে টেনে সেটা চিত্রার গলায় ধরল। ঘটনা এমন তাড়াতাড়ি হওয়ায় সবাই হকচকিয়ে গেল, সাথে ভয় পেল। অধরা চিত্রার গলায় ছুরি ধরে রেখেছে। তুষার শান্ত সুরে বলল চিত্রাকে ছেড়ে দিতে। কিন্তু অধরা মানতে নারাজ। সে শর্ত দিল, হয় তাকে যেতে দিতে হবে, আর তা না হলে চিত্রাকে মারতে তার হাত একটুও কাঁপবে না। এমনিতেও জেলে যাবে, অমনিতেও জেলে যাবে। আর একটা খুন করেই না হয় জেলে যাবে। তুষার কিছু বলার জন্য মুখ খুলতে নিলে রাকিব হোসাইন বলে, আচ্ছা তোমাকে যেতে দিব। তুমি চিত্রাকে ছেড়ে দাও। অধরা মুচকি হাসল। হাসতে গিয়ে অনুভব করলে গাল দুটো ব্যথায় টনটনে হয়ে আছে। সবাই এক সাইডে গিয়ে দাঁড়াও। আমি বের হব। রাতুল সবাইকে নিয়ে এক সাইডে দাঁড়ালো। চিত্রাকে সাথে নিয়েই দরজার কাছে গিয়ে চিত্রাকে রুমের ভেতর ধাক্কা মেরে হাতে ছুরির টান মারে, সেই সাথে সাথে বাহির থেকে দরজা আটকিয়ে দেয় অধরা। চিত্রার হাত গড়িয়ে গড়গড়িয়ে রক্ত পড়ছে। হাত চেপে ধরলে ব্যথায়। তুষার এগিয়ে আসলো। রাকিব হোসাইনের দিকে তাকিয়ে রাগান্বিত সুরে বলল, যেতে দিলি কেন ওকে? দেখ চিত্রার হাত কেটে ফেলছে, ও তো এখন পালিয়ে যাবে। আমার মেয়ের খোঁজ তো দিল না। রাকিব হোসাইন ঘর খুঁজে ফার্স্ট এইড বক্স এনে তুষারের হাতে দিয়ে বলে, চিন্তা করিস না, ও ধরা পড়ল বলে। মেঘনাদবধ কাব্যের সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি। মেঘনাদবধ কাব্যের রচিত বিভীষণ যে কিনা জন্ম ধর্ম ভুলে তাদেরই রাক্ষসপুরীর শত্রু লক্ষণকে সাহায্য করেছিল। সেখান থেকে লোকমুখে এক প্রবাদ শোনা যায়, সেটা হলো ঘরের শত্রু বিভীষণ। এই অধরাকে এখন সেই বিভীষণের সাথেই তুলনা করা যায়। আবার মির্জাফরের সাথেও তুলনা করা যায়। বাংলার নবাব সিরাজ উদ্দৌলা যে কিনা তার কাছের সকল মানুষের থেকে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। তার পরাজিত হওয়ার পেছনে ছিল তারই কাছের মানুষ, যারা সামনে থেকে সিরাজের পাশে থাকার আশ্বাস দিলেও পিঠ পেছনে তারাই সিরাজকে হত্যা করার পরিকল্পনা করে। তুষার ঠিক নবাবের মতোই বিশ্বাসঘাতকতার শিকার। অধরা যে কিনা তাদেরই পরিবারের অংশ, ছোট থেকে নিজের বোনের মতো দেখে এসেছে। খাইয়ে পরিয়ে এত বড় করেছে, অথচ এই শান্তশিষ্ট অধরাই তুষারের শত্রুদের সাথে হাত মিলিয়ে তার সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করল। ভালোবাসা, লোভ, মানুষকে পশুর সমান তৈরি করে। যার বাস্তব উদাহরণ অধরা। কাউকে ভালোবাসা অন্যায় না। কিন্তু ভালোবাসার মানুষটিকে পাবে না জেনে তারই ক্ষতি করা কখনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা তো সেটাই, যেখানে ভালোবাসার মানুষটিকে পাবে না জেনেও তার মঙ্গল কামনা করা। তার ভালো চাওয়া। তাকে নিজের মতো করে সুখী থাকতে দেওয়া। তাহলেই না ভালোবাসার মাঝে আনন্দ।
অধরা ভেবেছিল সবাইকে বদ্ধ রুমে আটকে রেখে নিশ্চিন্তে খান বাড়ি থেকে বের হতে পারবে। কিন্তু সদর দরজার কাছে আসতেই তন্ময় আর সায়ানকে দেখে থমকে যায়। হাতে থাকা ছুরিটা তন্ময় সায়ানের দিকে তাক করে বলে, তন্ময় আমাকে যেতে দে, তা না হলে এই ছুরি দিয়ে নিজেকে শেষ করে দিব। তুই তোর ফুপিকে বড্ড ভালোবাসিস আমি জানি। তুই নিশ্চয়ই চাইবি না তোর ফুপি তোর সামনে শেষ হয়ে যাক। তন্ময় সামনে দাঁড়িয়ে থাকা অধরাকে দেখছে। এই অধরাকে তার বড্ড অচেনা লাগছে। কতই না ভালোবাসতো এই অধরাকে। নিজের মায়ের চাইতেও বেশি টাইম স্পেন্ড করেছে অধরার সাথে। ছোট্ট বোনটাকে যখন হারিয়ে তার মা গুমরে গুমরে মরছিল তখন এই অধরাই তাকে তার মায়ের বিরুদ্ধে ম্যানুপুলেট করেছে। বুঝিয়েছে তার মায়ের বোকামির জন্যই তার বোন হারিয়ে গেছে। ছোট্ট মন ছিল তখন যা বুঝিয়েছিল তাই বুঝে নিছে। এটুকু বুঝতে পারেনি তন্ময় যে কোনো মাই চায় না তার সন্তানের কোনো ক্ষতি হোক। কিন্তু অধরার ম্যানুপুলেটের কাছে তার চিন্তা খুবই নগ্ন ছিল। এমন ভাবে মায়ের বিরুদ্ধে সবসময় উস্কে দিত যে অধরা যাই বলতো তন্ময় তাই বিশ্বাস করত। করবেই না কেন? অধরা চিত্রার চাইতেও বেশি ভালোবাসা দেখাতো। তন্ময়ের এখন সবটা দিনের আলোর মতো পরিষ্কার লাগছে। মায়ের চাইতে মাসির দরদ বেশি এটা লোকমুখে শোনা গেলেও মায়ের চেয়ে কখনো মাসির দরদ বেশি হতে পারে না। মাসি মাসিই থাকে আর মামাই। কেউ কি ভেবেছিল এই সাধাসিধা অধরা এত দূর যাবে? একসাথে এতগুলো মানুষের জীবন তোচনচ করে দিবে। ইউ নো হোয়াট ফুপি, মায়ের চেয়েও বেশি ভরসা করতাম ভালোবাসতাম তোমায়। সেই তুমি এমন জঘন্য অপরাধী ট্রাস্ট মি যখন শুনলাম তখন বিলিভ করতে প্রচুর কষ্ট হচ্ছিল। অধরা আর চোখে তাকালো। সে তন্ময়কে চিত্রার বিরুদ্ধে উস্কে দিলেও তন্ময়কে সে সত্যি ভালোবাসতো। তন্ময়ের সাথে কখনো বাজে কিছু করেনি। কোনো আঘাতও করেনি কখনো। আমার এমনটা হওয়ার পেছনে একমাত্র দায়ী কে জানিস তন্ময়? তন্ময় তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার মা। ইয়েস, ইউর মাদার চিত্রা। আমি আজ এই পর্যায়ে গিয়েছি শুধুমাত্র তোর মায়ের কারণে। তোর বাবাকে ছোট্ট থেকে ভালোবেসে এসেছি আমি, নামাজের মোনাজাতে চেয়ে এসেছি আমি। তার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করেছি আমি। অথচ তোর মা বিনা সাধনায় তাকে পেয়ে গেল। আর আমি সেটা চোখে সামনে দেখে সহ্য করে নিব। কাউকে মোনাজাতে রাখা, কারোর জন্য তাহাজ্জুদের নামাজে চোখের জল ফেলা অপরাধ নয় ফুপি, কিন্তু ভুল মানুষকে চাওয়া, ভুল মানুষকে ভেবে চোখের জল ফেলা নেহাতই বোকামি ছাড়া আর কিছু না। এই যে তুমি আল্লাহর কাছে বাবাকে চাইলে, বাবা যদি তোমার জন্য কল্যাণকর হতো তাহলে নিশ্চয়ই আল্লাহ বাবাকে তোমার ভাগ্যে না রেখে মায়ের ভাগ্যে রাখতো না। জীবনসঙ্গী উপর থেকে আগেই ঠিক করে রাখা হয়। তুমি আমি চাইলেও সেই ভাগ্য বদলাতে পারবো না। তুমি যদি বাবাকে ভালোই বাসতে ফুপি তাহলে বাবার এত বড় ক্ষতি তুমি করতে পারতে না। ভালোবাসতে জানতে হয়। রাতুল আঙ্কেলকে দেখে শিখো। তুমি তাকে মৃত্যু যন্ত্রণা দেওয়ার পরও সে তোমাকে কিচ্ছুটি বলেনি এত বছর কেন জানো? সে তোমার মতো নিকৃষ্ট নয়। সে ভালোবাসার সংজ্ঞা জানে না। ভালোবাসার মানুষটি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে সে পাল্টা প্রতিশোধ নিতে আসেনি। তুমি কি কখনো রাতুল আঙ্কেলকে ভালোবেসেছিলে ফুপি? শুনেছি অনেকগুলো মাসই তো কাটিয়েছো একসাথে, কখনো কি তাকে নিয়ে মনে অনুভূতি জাগেনি? শুধুই কি টাইম পাস ছিল? অধরা এবার জোর গলায় বলল, না আমি কোনোদিন রাতুলকে ভালোই বাসিনি। বাসার চেষ্টাও করিনি। তন্ময় হাসল। সেই হাসিতে ছিল অধরাকে নিয়ে উপহাস। চেষ্টা করলে দেখতে পেতে রাতুল আঙ্কেলের তোমার প্রতি গভীর ভালোবাসা। সে এখনো দ্বিতীয়বার কাউকে আর ভালোবাসতে পারেনি। তোমাকে দেখে আমার আজ সত্যি করুণা হচ্ছে ফুপি। পৃথিবী তোমার প্রথম ভালোবাসা কেড়ে নিলেও তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা এক মানুষকে তোমার জীবনে দিয়েছিল, কিন্তু তুমি তার মূল্য বুঝলে না। যাই হোক আর কথা বাড়াবো না। তুমি অযথা পালানোর চেষ্টা করো না। বাড়ির চারপাশে সিআইডি টিম ঘেরাও করে আছে। এখন বলো তৃষা কোথায়? তৃষার খবর জানতে চাস? বলবো না। তোমার অনুতপ্ত লাগছে না? এত অন্যায় করেও তুমি কি সুন্দর জোর গলায় এখনো কথা বলছো? টাইম ওয়েস্ট করো না, বলো তৃষা কোথায়? বললাম তো বলবো না, তোদের জীবনে তৃষা ফিরবে না। আমি ফিরতে দিব না। বলবো না ও কোথায়। আর বলতে পারলো না। পেছনে থেকে কেউ হাত টেনে পরপর গালে চড় বসিয়ে দিল দুটো।
আকস্মিক এমন চড়ে হাত থেকে ছুরিটা পড়ে গেল ফ্লোরে। রাতুল ছুরিটা তুলে নেয়। চিত্রা অগ্নিমূর্তি ধারণ করে আছে। বাড়ির পেছনের পাইপ বেয়ে ছাদে উঠেছিল রাহাত। তারপর ছাদ থেকে নেমে তুষারদের রুমের দরজা খুলে দেয়। রাতুল এমনটা হবে আগেই ধারণা করেছিল, সেজন্য তন্ময়দের ইনফর্ম করে দিয়েছিল। অধরার চুলের মুঠি ধরে চিৎকার করে চিত্রা বলে, বলছিস না কেন আমার মেয়ে কথায়? তোকে আমি নিজের বড় বোনের মতো ভালোবেসেছি, আর তুই আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিলি। হৃদয় কাঁপল না ওইটুকু মেয়েটাকে তার মায়ের বুক থেকে কেড়ে নিতে? ও সরি, যার নিজেরই হৃদয় বিষ ভরা তার হৃদয় কি করে কাঁপবে অন্যের হৃদয়কে কাঁদিয়ে? অধরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে চিত্রার থেকে, কিন্তু পারছে না। তুষার এসে চিত্রাকে থামালো। রাতুল মুখোমুখি হয়ে দাঁড়ালো অধরার। তৃষা কোথায় অধরা, বলে দাও। অধরা মুখ ঘুরিয়ে নিল। রাতুলের চোয়াল শক্ত হয়ে আসলো। অনেক কষ্টে নিজেকে সংযত করে রেখেছে, কিন্তু এখন আর পারছে না। তার ইচ্ছে করছে অধরাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে, কিন্তু সেটাও পারছে না। ভালোবাসা এতটা বাজে কেন? হ্যাঁ, বাজেই। তা না হলে কেন সে অধরাকে চেয়েও শাস্তি দিতে পারছে না? তুষার রাতুলকে সাইডে সরালো। অধরার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখ অধরা, রাগাস না আর আমায়। অলরেডি ফারহানকে আধমরা করে রেখে এসেছি। এবার রেগে গেলে তুই যে মেয়ে মানুষ, ট্রাস্ট মি, মানবে না। তাই বলছি বলে দে তৃষা কোথায়। অধরা এবার এক ঢোক গিলল। পালানোর সব রাস্তাই তো বন্ধ। কি হলো বলছিস না কেন তৃষা কোথায়? তুষারের ধমকে কেঁপে উঠল অধরা। কাপা কাপা গলায় বলল, এতিমখানায়। কোন এতিমখানায়? শান্তিনিকেতন। তুষার পিলে চমকালো নিজের এতিমখানার নাম শুনে। অবাকের ন্যায় বলল, শান্তিনিকেতনে আছে তৃষা? হ্যাঁ। মিথ্যা বলছিস তুই? না, সত্যি বলছি। আপনার মেয়ে আপনাদের এতিমখানাতেই বড় হয়েছে দীর্ঘ 15 বছর ধরে। দীর্ঘ 15 বছর ধরে? হ্যাঁ। তুলি, তুলি তৃষা। বসার রুমে দাঁড়িয়ে থাকা সকলে চমকে উঠে অধরার কথা শুনে। তুলি তৃষা। এতদিন ধরে খান বাড়ির চোখের মনি তাদের এতিমখানায় বড় হয়েছে, অথচ তারা জানতেই পারেনি। চিত্রা অধরার বাহু টেনে ধরল। সত্যি বলছিস তুই? তুতুলি তৃষা। ও আমার তৃষা। হ্যাঁ। চিত্রা এবার তুষারের কাছে গেল। হাত ধরে বলল, এমপি সাহেব শুনছেন, তুলি আমাদের তৃষা। আমি আমার মেয়ের কাছে যাব, নিয়ে চলুন না। তুষার চিত্রা নিয়ে বেরিয়ে গেল এতিমখানার উদ্দেশ্যে। সব তুষারের চোখের সামনেই ঘটেছে, অথচ তার সামনে এমনভাবে পর্দা ফেলে রাখা হয়েছিল যার কারণে কোনোভাবেই সেই পর্দা ভেদ করে সত্যটা দেখতে পারেনি। দেখতে পাবে কি করে? কেউ কি ভেবেছিল তাদের অধরা তাদের সাথে মিশে এমনটা করবে? তন্ময়ের ইচ্ছে করল বাবা মায়ের সাথে চলে যেতে, তুলিকে জাপটে জড়িয়ে ধরতে। তার বোন তুলি। এতদিন ধরে চোখের সামনেই ছিল নিজের বোন, অথচ তারা বুঝতেই পারল না। রাহাত হ্যান্ডকাফ পরালো অধরার হাতে। বাকি যা কথা লোকাপে গিয়ে বলবে। তুষার চিত্রাকে নিয়ে এতিমখানায় আসে। চিত্রা তুলির নাম ধরে ডাকতে ডাকতে ভেতরে ঢুকে। হাফিজা বেগম চিত্রার ডাক শুনে ভেতর থেকে বাহিরে এসে বলে, তুলি তো নেই। চিত্রা অবাক হয়। তুলি নেই? না। কোথায় গেছে? স্কুল থেকে এখনো ফিরেনি। তুষার হাত ঘড়িটায় সময় দেখল। এখন বিকেল 5টা বেজে 5 মিনিট। স্কুল ছুটি দেয় 3টায়। এতক্ষণ তো বাসায় আসার কথা। পকেট থেকে ফোন বের করে সাইডে গিয়ে তুলির নম্বরে কল লাগালো। চিত্রা উৎফুল্লতা নিয়ে হাফিজা বেগমের পাশে দাঁড়িয়ে বলে, হাফিজা, জানো আমি আমার মেয়ের খোঁজ পেয়েছি। আমার তৃষাকে খুঁজে পেয়েছি। সত্যি? হ্যাঁ। তুলি আমার তৃষা। আমার মেয়ে। আমার কলিজা। আচ্ছা, ও ফিরছে না কেন? ও যখন জানবে আমি ওর মা, আসল মা, তখন ও আমারই মতো অবাক হবে, তাই না? আমি খুব শক্ত করে জড়িয়ে ধরব ওকে। হাফিজা বেগম কিছুই বুঝল না। তুলি কি করে তৃষা হয়? তৃষা না হারিয়ে গেছে? তাহলে তুলিকে তৃষা বলছে কেন? এদিকে তুষার তুলিকে একের পর এক ফোন দিয়েই চলছে, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। তুষারের কপালে চিন্তার ভাঁজ। স্কুলে ফোন করে জিজ্ঞেস করলো তুলি আছে কি না স্কুলে। স্কুলের পিয়ন জানালো তুলি অনেক আগেই বেরিয়ে গেছে ক্লাস শেষ করে। তুষার জিজ্ঞেস করলো, কতক্ষণ আগে? 3টার পরপরই। তুষারের ভালে লাগলো না। তন্ময়কে ফোন দিল। তন্ময় নিজের কেবিনে বসেছিল।
বাবার ফোন পেয়ে খুশি মনে ফোন রিসিভ করে বলল, তুলিকে পেয়েছো? দাও ফোনটা। তুলি এখনো এতিমখানায় ফিরেনি তন্ময়। অথচ স্কুল ছুটি হয়েছ 3টায়। আমার মনে হয় তুলির কোনো বিপদ হয়েছে। তন্ময় বসা থেকে উঠে দাঁড়ালো। ফোন করেছিলে তুলিকে? হুমুম, ফোন রিসিভ হচ্ছে না। তোর মা এটা শুনলে এবার নিশ্চিত খারাপ কিছু হবে। ও এখনো হাসি খুশি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে তুলির ফেরার। আমি দেখছি। তন্ময় ফোন কেটে দিল। সামনেই বসে ছিল সায়ান। তন্ময়ের হাস্যোজ্জ্বল মুখের পরিবর্তন হতে দেখে বলে, কি হয়েছে তন্ময়? তুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়ার্ড। হ্যাঁ, ইমিডিয়েটলি তুলিকে খুঁজে বের করতে হবে। মা অধীর অপেক্ষায় আছে এতিমখানায় তুলির ফেরার। তুলি কোথায় যেতে পারে? আমার মনে হয় ফুপি জানে। তন্ময় ছুট লাগালো অধরার কাছে। ফারহান, শরাফত উল্লাহের পাশেই অধরাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তন্ময় ভেতরে ঢুকে বলে, ফুপি তৃষা কোথায়? অধরা বিরক্ত হলো। বললামই তো তোদের এতিমখানায়। তুলি এতিমখানায় নেই। তুলিকে কোথায় লুকিয়ে রাখছো? অধরা অবাক হয়। তুলি কোথায় সে কিভাবে জানবে? আমি কি করে জানবে তুলি কোথায়? দেখো ফুপি, রাগিও না। বলে দাও তুলি কোথায়। আরে সত্যি আমি জানি না তুলি কোথায়। আমি তো তোদের সাথেই ছিলাম। পাশ থেকে ফারহান হেসে উঠল। তন্ময় তাকালো। আপনি জানেন তুলি কোথায়? সেটা জানি না তুলি কোথায়, কিন্তু তুলি কার কাছে সেটা মনে হয় আমি জানি। কার কাছে? ফারহান বিশ্রীভাবে হেসে বলল, বলবো না। তন্ময় রাগে কিলবিল করতে লাগলো। পাশ থেকে লোহার রড নিয়ে ফারহানের চোয়াল বরাবর আঘাত করল। মুহূর্তে ফারহান লুটিয়ে পড়ল ফ্লোরে। মুখের ভেতর থেকে গড়গড়িয়ে রক্ত পড়তে লাগলো। রাতুল ছাদে দাঁড়িয়ে আছে। কেবলই জানতে পারল তুলি মিসিং। এই ছোট্ট জীবনে এত নাটকীয়তা কেন? কেনে এত জটিলতা? আর 5টা মানুষের মতো কেন হলো না তাদের স্বাভাবিক জীবন? চিত্রা তুষার তাদের সন্তান নিয়ে সুখে সংসার করত। রাতুল না হয় বাকি জীবনটা তার মাকে নিয়েই কাটিয়ে দিত। অধরা এত বড় ধোঁকা দেওয়ার পরেও তো রাতুল অধরাকে সেটা নিয়ে একটা টু শব্দও বলেনি। অধরা তো রাতুলের থেকে কত ছোট, অথচ সেই ছোট মাথায় কত শত শয়তানি বুদ্ধি এঁটে রেখেছিল ভাবা যায়। রাতুল পকেট থেকে ফোন বের করে সায়ানকে ফোন করলো। পেলি তুলির খোঁজ? না মামু। তুলির ফোন পাওয়া গেছে স্কুলের পাশে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে তুলি এক লোকের সাথে তার গাড়িতে হন্তদন্ত হয়ে উঠেছে। লোকটার মুখ দেখেছিস? না, মাস্ক পরা ছিল। তবে ধারণা করেছি ওটা ফাহাদ। ধারণার উপর দিয়ে থাকলে চলবে না। সিআইডি, তোমরা তোমাদের চোখের আড়ালে কোনো কিছুই থাকার কথা না। চেষ্টা তো করছি মামু। এমন তো না আমরা হাত গুটিয়ে বসে আছি। গাড়ির নম্বর সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা গেছে। এখন এটা ধরেই আগাচ্ছি আমরা। আচ্ছা রাখি এখন। রাতুল ফোন কেটে দিল। তন্ময় লোকাপ থেকে বের হতেই অধরা শরাফত উল্লাহের দিকে তাকায়। রাগী কণ্ঠে বলে, তুলিকে কোথায় সরাইছেন আপনারা আবার? শরাফত উল্লাহ অধরার দিকে তাকায়। এই মেয়ে যে এতদিন ফারহানের সাথে হাত মিলিয়েছিল তা জানত না। কত বছর আগে এক পাপ করেছে, তার মাসুল এত বছর পর দিতে হচ্ছে। কথায় আছে পাপ ছাড়ে না তার বাপেরে। কথাটা মিলে যাচ্ছে এখন। ফারহান ব্যথা যুক্ত মুখ নিয়ে বলল, বাঘের বাচ্চার কাছে আছে সিংহের ছানা। মানে? আপনার গুবরে পোকা ভর্তি মাথায় ঢুকবে না। জাস্ট শাট আপ। মুখ সামলে কথা বলুন। ভুলে যাবেন না আমার এই দশা আপনারই জন্য। তখন তো খুব বলেছিলেন ধরা পড়ব না আমরা। এখন কি হলো? কি হবে? তুষার জেনে গেল আপনার আসল চেহারা, সাথে পুরো খান বাড়ি। তখন তুষারকে মেরে ফেললো, আজকে এই দিন দেখতে হতো না। আপনার করা বোকামির ফল এটা। এখন সকলে আপনায় ঘৃণা করছে, স্বয়ং রাতুলও, যে কিনা আপনার সকল ভালোবাসার জোরে বেঁচে ফিরেছে। হা হা। আপনার ইতিহাস জানলে লোকে আপনাকে আমার চেয়েও ঘৃণা করবে। নিকৃষ্টতর লোক একটা আপনি, আমার চেয়েও। নিজের বউকেও পাচার করে দিছেন। তার মুখে আবার আমাকে নিয়ে হাসি। ভেবে দেখুন আপনার ছেলেমেয়ে জানলে কি হবে আপনার। লারা অবিশ্বাসের চাহনি নিয়ে তাকিয়ে আছে তন্ময়ের হাতে থাকা ফোনের দিকে। একার ছবি দেখছে সে। দমবন্ধ লাগছে, শ্বাস আটকে আসছে। কাপা কাপা হাতে তর্জনী উঁচু করে বলে, তামিম ফারুকী। 2 কদম পিছিয়ে গেল। তন্ময় ফোনের দিকে তাকালো। আশ্চর্য, ফাহাদকে তামিম ফারুকী কেন বলছে? তামিম ফারুকীকে
লারা চেয়ার শক্ত করে ধরল। শরীর বেয়ে ঘাম ছুটছে এই এসির মধ্যেও। তন্ময়ের দিকে চেয়ে বলল, ওর নাম তো তামিম ফারুকী। মালদ্বীপ শহরে ওর সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তন্ময় অবাকের ন্যায় বলে, ও আর রাহাত, লিখন, সাব্বিরও অবাক হয়। যাকে কি না পাগলের মতো খুঁজে বেরিয়েছে তারা, আর সেই ছেলে তাদের এই সঙ্গীর সাথে দেখা করেছে, কথা বলেছে। এ যেন পুরোটাই মাথার উপর দিয়ে চলে গেল সবার। রাহাত লারার হাত টেনে বলে, আমাদের জানাসনি কেন? আমি কিভাবে জানবো তামিম ফারুকী ফাহাদ? রাহাত হতাশ হলো। তারা তো ফাহাদের ছবিটা লারাকে দেখায়নি। লিখন তন্ময়ের দিকে তাকিয়ে বলল, কত ধুরন্ধর এই ছেলে দেখছিস। আমাদের নাকের ডগা দিয়ে লারার সাথে দেখা কথা বলল, অথচ আমরা জানতেই পারলাম না। এটা নিশ্চয়ই ওর প্ল্যান ছিল। হতে পারে। সাব্বি চেয়ারে বসতে বসতে তার হাতে থাকা ট্যাবটা তন্ময়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, লোকেশন ট্র্যাকিং করা হয়ে গেছে। সাভারের রপ্তানি এলাকায় দেখাচ্ছে। এলাকাটা বেশ বড়ই। আর সময় নষ্ট নয়, বের হতে হবে কুইক। সাব্বির, রাহাত, লিখন, সাব্বির বেরিয়ে পড়ল। লারা ওদের যাওয়ার পানে তাকিয়ে রইল। তার কান্না পাচ্ছে। তামিম ফারুকী ওরফে ফাহাদ এভাবে গেম খেলল তার সাথে। ঠাস করে চেয়ারে বসে পড়ল। কি করে ভালোবেসে ফেলল এই ছেলেকে? দূর থেকে ফারাহ দেখল লারাকে। এগিয়ে আসলো কাছে। ঘাড়ে হাত রাখতেই লারা তড়িৎ গতিতে চোখের পানি মুছল। মুচকি হাসার চেষ্টা করে পেছনে ফিরে ফারাহকে দেখে বলে, ও ফারাহ তুমি? হুমুম আমি। কাঁদছো কেন? আরে ককি কাঁদছি। কাঁদিনি, চোখে কিছু একটা ঢুকেছিল সেজন্য পানি পড়ছে। মুখ না হয় মিথ্যা বলছে কিন্তু চোখ তো অন্য কিছু বলছে লারা। তুরিমি কি কোনোভাবে ফাহাদের উপর ফুটবল হয়ে পড়েছিলে? লারা এবার ডুকরে কেঁদে উঠল। ফারাহ হাত আঁকড়ে মুঠোয় নিয়ে বলে উঠল, ভুল করেছি আমি ফারাহ, ভীষণ রকমের ভুল করেছি। আমার এমনটা করা ঠিক হয়নি। আমি কি করে তাকে ভালোবেসে ফেললাম বলো? আমার মোটেও তাকে ভালোবাসা উচিত হয়নি। সে একজন ক্রিমিনাল, সে জানতো হয়তো আমরা কেন গিয়েছিলাম সেখানে। ফাহাদ তোমাকে ভালোবাসতো, নাকি ভালোবাসার নাটক করেছে কোনটা? ফারাহ চুপ হয়ে গেল। ফাহাদ তো দুটোর কোনোটিই করেনি। না তাকে ভালোবেসেছে আর না তার সাথে ভালোবাসার নাটক করেছে। উল্টো তাকে তার থেকে দূরে থাকতে বলেছে। কিন্তু সেই তো বারবার ফাহাদের কাছে ছুটে যেত। কি হলো, চুপ কেন? সে কোনো কিছুই করেনি। তার মানে সব শুধু তোমার সাইড থেকেই ছিল? হ্যাঁ। সব জানার পরও ভালোবাসো তাকে? লারা কিছু বলতে পারল না। বসা থেকে উঠে চলে গেল। ফারাহ প্যান্টের পকেট থেকে ফোন বের করে একের পর এক ফোন করছে ফাহাদকে। ফাহাদ রিসিভ করছে না। ফারাহ রাগ হলো। কাজের সময় ফোন কেন রিসিভ করবে না? এদিকে যে তন্ময়রা চলে গিয়েছে তাকে খুঁজতে। তুলিকে কাঠের চেয়ারে রশি দিয়ে হাত পা বেঁধে রেখেছে ফাহাদ। তুলির ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। এই রুমে কোনো ফ্যান নেই, আর না কোনো জানালা আছে। গরমে তুলির অবস্থা যাচ্ছে তাই। অক্সিজেনও ঠিক মতো পাচ্ছে না। স্কুল ছুটে হতেই স্কুল থেকে বের হওয়ার পর এই ফাহাদ তার সামনে আসে। জানায় তন্ময় বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুবই খারাপ। তুষার খান তাকে পাঠিয়েছে হসপিটালে নিয়ে যেতে তুলিকে। তুলি কথাটা শোনা মাত্রই পাগলের মতো ফাহাদের সাথে চলে আসে। একটি বার ফোন করে শিওর হলো না আদৌ এমন কোনো ঘটনা ঘটেছে কিনা। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তুলির, শরীরে শক্তিও শেষের পথে। গলায় মৃদু শব্দ এনে বলল, পানি দিন, পানি, খুব পানি তেষ্টা পেয়েছে। ফাহাদ এক গ্লাস পানি নিয়ে আসলো। তুলির মুখের সামনে ধরতেই ঢকঢক করে পানি খেলো। ফাহাদ গ্লাসটা সাইডে রেখে তুলির সামনে চেয়ার টেনে বসল। আপনি কে? আমাকে এভাবে আটকে রেখেছেন কেন, কি চাই? তন্ময় শাহরিয়াকে। ভাইয়াকে? জি। আপনার ভাই আমার বাবাকে আটকে রেখেছে। এতক্ষণে জেনেও গেছে আমি এখানে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। সব ব্যবস্থা করে রেখেছেন মানে? মানেটা হচ্ছে এই বিল্ডিংয়ের এক কোণায় আমি বোম ফিট করে রেখেছি। হয় আপনি, আমি, আর তা না হলে তাদের মধ্যে কারো, অথবা আমরা সবাই উপরে পোগারপার হয়ে যাব। তুলিকে ভয় দেখানোর জন্য বলল ফাহাদ। কি পাগল আপনি? আর আপনি কে? আমাকে কেন এনেছেন? আমি কি আপনাকে চিনি? না। তাহলে আপনাকে খোঁজার জন্যই তো তন্ময় আসবে।
সেজন্য আপনাকে উঠিয়ে এনেছি। এতে কি লাভ? লাভ লোকসান এখন আর খুঁজি না। যদি খুঁজতাম তাহলে জীবনটা অন্য রকম হতো। খুঁজতে না করেছে কে লাভ লোকসান? জীবন। সেটা কে? ফাহাদের মাথা ধরে গেল। জীবন মানে জীবনকেই বুঝিয়েছে সে। কি হলো বলুন, জীবনটা কে? কেউ না। চুপ থাকুন, মাথা ধরে গেছে। বকবক করতে থাকলে রাগের বশে ২-৪ থাপ্পড় পড়তে পারে আপনার গালে। আপনি মোটেও চাইবেন না আমার হাতে চড় খেয়ে গালে দাগ বানাতে। তুলি চুপ রইল। ফাহাদ পকেট থেকে ফোন বের করে দেখে ফারাহর অনেকগুলো ফোন কল এসেছে। সাইলেন্ট থাকায় শুনেনি। চেয়ার ছেড়ে উঠে কিছুটা দূরে গিয়ে ফারাহর নম্বরে কল করল। দুবার রিং হতেই ফোন রিসিভ হলো। হ্যালো ভাইয়া। হুম বল। তুলিকে ওখানে রেখেই তুমি পালিয়ে যাও? তন্ময় অলরেডি চলে গিয়েছে তোমার ওখানে। প্লিজ ভাইয়া তুমি পালিয়ে যাও। পালিয়ে কতদিন বাঁচা যায়? একদিন না একদিন তো এই খেলা শেষ করতেই হতো, তাই না? সেটা না হয় আজই হোক। কি করতে চাইছো তুমি? সেটা তোর অজানাই থাকুক। একটা কথা জিজ্ঞেস করব। হুমুম। লারাকে চিনো? হ্যাঁ চিনি, কি হয়েছে? লারা তোমাকে ভালোবাসে জানতে সেটা? হুমুম। মেয়েটা আজ সত্যিটা জেনে গেছে। কেঁদেছে খুব। তার জন্য ও নিজেই দায়ী। আমি বলেছিলাম নিজেকে সংযত করতে, কিন্তু পাগল মেয়ে শুনলই না। লারা কিন্তু মেয়ে হিসেবে অনেক ভালো। আই নো। তার জন্য সুন্দর ছেলে খুঁজে বিয়ে দিস। তাকে ভালোবেসে ছিলে কি? ফাহাদ চুপ রইল। তারপর ফাহাদের কাঠোকাঠ গলায় বলল, না, সত্যি। মিথ্যা কেন বলবো? তাহলে হঠাৎ করে এতটা বদলে গেলে কি করে? তোমার তো বিডি আসার কথা ছিল না। বিডি কেন আসলে? তুলিকে কেন কিডন্যাপ করলে? এটার সাথে লারার কি যোগ? যোগ না, বিয়োগের খেলায় মেতে গেছো ভাই। যোগের খেলায় থাকলে তুমি এভাবে বাবার গড়া সাম্রাজ্য ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগতে না। কি এমন হয়েছে ভাই, আমাকে বলো না। কিছু হয়নি। রাখছি। ফোন কেটে দিল ফাহাদ। ফারাহকে কি করে জানাবে তার বাবা কতটা নিকৃষ্ট? তাদেরই মাকে তার বাবা টাকার লোভে পাচার করে দিয়েছেছি। আর লারা, তাকে ফাহাদ ভালোবাসে কি না জানা নেই। তবে তার দুষ্টুমি কথাবার্তা বেশ ভালো লাগতো। ইনোসেন্ট, বকা একটা মেয়ে লারা। তবে ফাহাদ চায়নি লারা তাকে ভালোবাসুক। এখন পস্তাচ্ছে ভালোবেসে। তুলি ঘাড় কাত করে জিজ্ঞেস করল, এই কার সাথে কথা বললেন? ফাহাদ তাকালো। আপনাকে মেরে গুম করে দেওয়ার জন্য কথা বললাম। আর কিছু না। খিদে পেয়েছে ভাই, কিছু তো খেতে দিন। আমি খাবার নিয়ে বসে নেই। আপনার ভাই আসলে বেঁচে থাকলে রেস্টুরেন্টে গিয়ে খাইয়েন। এবার চুপচাপ থাকুন। ফাহাদ চলে গেল। তুলি মুখ বাঁকালো। বেয়াদব ছেলে, তুলি এনেছিস ভালো কথা খেতে তোদে। তন্ময়রা রপ্তানির পুরান গেটের সামনে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে আবার ফোনে ঢুকে। এই গেট থেকে ডানের রাস্তা ধরে বাই এক বিল্ডিংয়ে ফাহাদের লোকেশন দেখাচ্ছে। তন্ময়রা সেদিকে এগিয়ে গেল। 4 তলা বিল্ডিং। তন্ময়রা সতর্কতার সাথে ভেতরে ঢুকল। একতলা একতলা করে সব খুঁজে দেখে চতুর্থ তালায় গেল। চতুর্থ তালায় 5টা কক্ষ। 4টা কক্ষ দেখা শেষ। লাস্ট কক্ষে যেতেই দেখে তুলি চেয়ারে বাঁধা। তন্ময় দৌড়ে গেল বোনের কাছে। তুলি তন্ময়কে দেখো খুশিতে হেসে ফেলে। ভাইয়া তুমি এসেছো। তন্ময় তুলির হাত পা খুলে দিল। তুলি উঠে দাঁড়ালো। তন্ময় বোনকে জড়িয়ে ধরল। রাহাত পুরো বিল্ডিং খুঁজে দেখল ফাহাদের ছিটে ফোঁটাও নেই। সাব্বির এসে জানালো, ফাহাদ নেই, পালিয়েছে। তন্ময়ের ফোনে মেসেজের শব্দ আসে। তন্ময় পকেট থেকে ফোন বের করে দেখে আননোন নম্বর থেকে মেসেজ এসেছে। আমাকে ধরা এত সহজ নয় মিস্টার শাহরিয়া। সব শেষ করে তবেই আমি ধরা দিব। এক ব্যক্তির রক্ত ঝরিয়ে তবেই আমি ক্ষান্ত হব। তন্ময় ফোন করলো এই নম্বরে। ফোন সুইচ অফ। না, এভাবে হবে না। এই ছেলে তাদের ধারণার বাহিরের চেয়েও অনেক ধুরন্ধর। নিশ্চয়ই কোনো গুপ্তচর আছে যার মাধ্যমে এই ফাহাদ তাদের সকল খবরাখবর পাচ্ছে আর বেঁচে যাচ্ছে। তুলি মেসেজের দিকে তাকালো। ভাইয়া আমার ভীষণ ক্ষুধা লেগেছে। বেয়াদবটা খেতে দেয়নি। বলেছে বেঁচে থাকলে রেস্টুরেন্টে গিয়ে খেতে। তন্ময় বের হলো বিল্ডিং থেকে তুলিকে নিয়ে। তারপর রেস্টুরেন্টে গেল। তুলিকে পেট ভরিয়ে খাওয়ালো। এতিমখানায় এখনো বসে অপেক্ষা করছে চিত্রা তুষার। তন্ময় একটু আগেই জানিয়েছে তুলিকে পাওয়া গেছে।
ফিরছে এতিমখানায়। তুষার দেহে প্রাণ ফিরে পেল। চিত্রাকে এতক্ষণ ঘুমভাঙ বুঝিয়ে রেখেছিল। তন্ময় ফোন করে জানাতেই চিত্রাকে জানালো তুলি ফিরছে। চিত্রা তুলির রুমে গিয়ে জামাকাপড় সব লাগেজে ভরছে। মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যাবে। এক মুহূর্তের জন্য ও আর এই এতিমখানায় রাখবে না। রাত 1টার দিকে তুলিকে নিয়ে এতিমখানায় ফিরে তন্ময়। চিত্রা তখন তুলির রুমে বসে তুলির অপেক্ষায়। তুলি নিজের রুমে ঢুকে চিত্রাকে বসে থাকতে দেখে চিত্রার দিকে এগিয়ে আসে। চিত্রা মেয়েকে দেখতে পেয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। তুলিকে দুহাতে আগলে নিয়ে বলে, আমার মেয়ে, আমার কলিজা, আমার তৃষা। তুলির জায়গায় তৃষার নাম শুনে তুলির মুখের হাসি সরে যায়। চিত্রা তুলিকে ছেড়ে মুখে অসংখ্য চুমু খায়। তুষারের দিকে তাকিয়ে বলে, এমপি মশাই, আমাদের মেয়ে, আমাদের তৃষা। তুষার এগিয়ে আসে, তুলিকে বুকে জড়িয়ে ধরে। এই প্রথম তুলিকে বুকে জড়িয়ে ধরল। বুকটা কেমন শীতল হয়ে গেল। কত বছর পর মেয়েকে বুকে টেনে ধরল। কতগুলো মানুষের হিংস্রতার জন্য তার মেয়ে তার থেকে দূরে ছিল। না দূরে ছিল না কাছেই ছিল, চোখের সামনেই কিন্তু অজানা। তুলি হা হয়ে তাদের কথোপকথন শুধু শুনছে। আমাকে তৃষা কেন বলছো তোমরা? আমি তুলি মা, তৃষা নই। চিত্রা হাসল। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, না তুই তুলি নস। আমার মেয়ে তৃষা তুই। কি আবোলতাবোল বলছো মা? ভাইয়া দেখো চিত্রা মা কি সব বলছে। ঠিকই বলছে উনি। তুই তৃষা। এটা সম্ভব কি করে? তন্ময় সব খুলে বলল। সব শুনে তুলি নির্বাক। অধরা এমনটাও করতে পারে? তাকে দেখে তো মনে হয় না তার ভেতর এমন শয়তানি। তার মায়ের থেকে তাকে আলাদা করে দিয়েছে। মাকে তো কাছেই পেয়েছিল, মায়ের ভালোবাসা পেয়েছিল, কিন্তু আপন মা যেভাবে ছায়ার মতো থাকতো পাশে সেভাবে তো পায়নি। চোখের সামনেই তো ছিল তার পরিবার। তুলির একদিকে যেমন খুশি হচ্ছে তার মা বাবাকে পেয়ে, অন্যদিকে মানতে কষ্ট হচ্ছে সেই তৃষা। তুলির মোটেও নিজেকে তৃষা ভাবতে ইচ্ছে করছে না। তন্ময় তুলিকে নিয়ে বাড়ি ফিরতে বলল তুষারকে। তুই বাড়ি ফিরবি না? তুষারের কথায় তন্ময় মুচকি হাসল। হ্যাঁ, ফিরব খুব শীঘ্রই। এখন আসি, দোলন অপেক্ষা করছে বাসায়। তন্ময় চলে গেল। চিত্রা লাগেজ তুলে নিল হাতে। চল তৃষা, বাড়ি ফিরবি। তোর দাদি ফুপি অপেক্ষা আছে তোর। তুলি পাশে দাঁড়িয়ে থাকা হাফিজা বেগমের দিকে তাকালো। হাফিজা বেগম নীরব হয়ে দাঁড়িয়ে আছে এক পাশে। চোখ দুটো কেমন ছলছল করছে। ছোট্ট থেকে হাফিজা বেগম তুলিকে পেলেপুষে বড় করল। আর এখন মেয়েটা চলে যাবে ভাবতেই মনটা বিষাদে ভরে যাচ্ছে। তুলি এগিয়ে গেল। হাফিজা বেগম চোখের পানিটুকু মুছে নিল অগোচরে। তোমার কষ্ট হবে তাই না আমি চলে গেলে? হাফিজা বেগম হাসার চেষ্টা করে বলে, না না, কষ্ট হবে না মা। তুই তোর পরিবার পেয়েছিস, তার কাছে এই কষ্ট কিছুই না। আমি খুশি। সত্যি। হুমুম। তুষার গিয়ে গাড়িতে অপেক্ষা করল। চিত্রা তুলির হাত ধরে চলে আসলো। তন্ময় বাসায় ফিরতে ফিরতে রাত 2টো বেজে যায়। কাছে থাকা সেকেন্ড চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। পুরো রুম অন্ধকার। তন্ময় আস্তে করে দরজা লাগিয়ে দেওয়াল হাতড়ে সুইচ খুঁজে লাইট জ্বালায়। তারপর ঘুরে রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই দেখে সোফায় শুয়ে আছে দোলন। বুঝতে আর বাকি নেই মেয়েটা তার অপেক্ষায় ছিল বসে। তন্ময় সোফার দিকে এগিয়ে গেল। দোলনকে আর না ডেকে পাজা কোলে নিয়ে রুমে শুইয়ে দিল। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দোলনকে জড়িয়ে ধরে ঘুম দিল। খান বাড়িতে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে সবাই। চিত্রা দেয়। চিত্র তুলিকে নিয়ে বাড়িতে প্রবেশ করতেই সবাই এগিয়ে আসলো। তানিয়া বেগম তুলিকে প্রথমে জড়িয়ে ধরল। তার নাতনি তারই চোখের সামনে ছিল। আর জানতেই পারল না। তৃষ্ণা তুলির মাথায় হাত বুলিয়ে দেয়। ছোট্ট তৃষাটা তাদের তুলি ভাবতেই কেমন লাগছে। তুষার রাতুলের রুমে চলে যায়। চিত্রা তুলির রুমে নিয়ে যায়। আজ রাতটা মেয়ের সাথেই থাকবে। রাতুল বেলকনিতে দাঁড়িয়ে ছিল। তুষারকে নিজের পাশে দাঁড়াতে দেখে বলে, খুশি মেয়েকে পেয়ে? ভীষণ। যাক, তুষার খান এখন পরিপূর্ণ। এবার তোরও হবার পালা পরিপূর্ণ। না রাতুল, আর এ জীবনে পরিপূর্ণ হতে পারবে না। বাকি জীবন এভাবেই কাটিয়ে দিব। কেন? অধরার জন্য কেন তুই সাফার করবি? কারণ জীবনটাই এমন। জীবন এমন না, জীবনটাকে তুই এমন বানাচ্ছিস রাতুল। কেমন বানাচ্ছি? জটিল। জটিল নয় তো কি? আচ্ছা ধর, তুই একটা মেয়েকে, নানা চিত্রাকেই ভালোবাসিস, মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিস।
সামনে চিত্রার সাথে তোর বিয়ে, রাত দিন চিত্রাকে নিয়ে কল্পনা জল্পনা করেছিস, হুট করে একদিন দেখলি তোর মৃত্যুর কারণ তোরই সেই ভালোবাসার মানুষ, তখন ফিলিংসটা কেমন হবে? এখনও ভালোবাসিস অধরাকে? রাতুলের বুকটা দুমড়ে মুচড়ে উঠল। কি করে বুঝাবে তার মনের ব্যথা? পাগলের মতো ভালোবেসেছে মেয়েটাকে, খুশি রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। এবার কণ্ঠনালী কেঁপে উঠল রাতুলের। এলোমেলো করে বলল, নোনা ভালোবাসি না, তাকে ভীষণ বাজে ভাবে ঘৃণা করি। তুষার আর কিছু বলল না। রাতুলের মনে আজও অধরা আছে বুঝতে বাকি নেই। রাত অনেক হওয়ায় রুম ছেড়ে চলে গেল। রাতুল আকাশ পানে তাকালো, চোখ তার নোনা জলে ভরে উঠল। ছেলেরা খুব সহজে কান্না করে না, কিন্তু রাতুল আজ আর আটকে রাখতে পারছে না। চোখ বন্ধ করতেই নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। পৃথিবী, আমার মতো প্রেমিক পুরুষদের জীবনে এমন বিষাক্ত ভালোবাসা কখনোই দিও না। না পারা যায় ছেড়ে থাকতে, আর না পারা যায় আঁকড়ে ধরে বাঁচতে। মাছের কাঁটার মতো গলায় আটকে থাকে এমন ভালোবাসা। শান্তি মতো নিঃশ্বাস ফেলে বাঁচা দুষ্কর হয়ে যায় বুঝলে। খান বাড়িতে উৎসব লেগেছে, হারানো নাতনি ফিরেছে বলে কথা। তাদের আজ সুখের দিন। তুষার হাতে ফোন নিয়ে তন্ময়কে ফোন করে। তন্ময় ঘুমে বিভোর ছিল। ফোনের আওয়াজে তার ঘুম ভাঙে। আড়মোড়া ভেঙে পাশে তাকিয়ে দেখে দোলন ঘুমাচ্ছে। তন্ময় আস্তে করে শোয়া থেকে উঠে বেলকনিতে গিয়ে ফোন রিসিভ করে। হ্যাঁ বাবা বলো। বাসায় আসবি না আজ? তোর মা কিন্তু সকাল থেকে তোদের দুজনের পছন্দের খাবার রান্না করছে। মায়ের দিকটা এবার বোঝ। বিকেলে আসবো, দোলনকে নিয়ে টেনশন করো না। সত্যি? হ্যাঁ। আচ্ছা সাবধানে আসিস, রাখি। তুষার ফোন কেটে দেয়। তন্ময় রুমে ঢুকে দোলনকে ডাকে। দোলন দুবার ডাক দিতেই দোলন আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে। সামনে তন্ময়কে দেখে বিস্ময় নিয়ে বলে, আপনি কখন এসেছেন? রাতে। এখন কি সকাল? কথাটা বলে আশেপাশে তাকালো। সকাল হয়ে গেছে। সে তো সোফায় বসে তন্ময়ের ফেরার অপেক্ষা করছিল। কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। আশ্চর্য, আপনি আমাকে ডাকেননি কেন রাতে? তোমার ঘুম নষ্ট হতো সেজন্য। খেয়েছিলেন রাতে? না। দোলন খাট থেকে নামলো। দিক বেদিক ভুলে সোজা রুম থেকে বেরিয়ে বেসিন থেকে মুখ ধুয়ে খাবার টেবিলে গেল। সব খাবার আগের মতোই ঢাকা দেওয়া আছে। দোলন সব খাবার পুনরায় গরম করল। তন্ময় ততক্ষণে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। রুম থেকে বের হয়ে দেখে দোলন খাবার টেবিলে খাবার বাড়ছে। এত তাড়াহুড়ো কেন করছো? আমি ক্ষুধার্ত নই। সে কি বলছেন? রাতে তো খাননি বললেন। এখন তো খিদে লাগার কথা। বাট আমার লাগেনি। আচ্ছা এখানটায় বসো তো। তন্ময় চেয়ার টেনে বসে পাশের চেয়ারে বসতে বলল দোলনকে। দোলন বসল। বিকেলও তৈরি হয়ে থাকবে কেমন? কেন? ও বাড়ি যাব। দোলনের মুখে হাসি ফুটল। সত্যি? হ্যাঁ। আবার কি চলে আসবো আমরা? না। সত্যি? হ্যাঁ। এখন আসছি, কোর্টে যেতে হবে। কেন? ফাহাদ, ফুপি আর শরাফত উল্লাহকে কোর্টে তোলা হবে। দোলন নিশ্চুপ হয়ে গেল। মানুষ পাশে সাথে থেকে কত বড় ক্ষতি করে তার ধারণা পেল দোলন অধরাকে দেখে। মানুষ আজকাল ট্রাস্ট করবে টাকাকে তাহলে? তন্ময় হালকা পাতলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। সায়ানের সামনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে ফারাহ। সায়ানের হাতে ফাহাদের কল রেকর্ড। ফাহাদের সাথে আপনার কিসের সম্পর্ক ফারাহ? আপনার থেকে বারবার কেন ফাহাদের কাছে ফোন গিয়েছে? আপনি ফাহাদকে কেন আমাদের সব ইনফরমেশন তাকে দিতেন? হোয়াই? সায়ান চেঁচিয়ে উঠল। ফারাহ কেঁপে উঠল। পাশেই রাহাত ঘৃণার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ফারাহকে এখনো চুপ থাকতে দেখে সাব্বির বলে উঠে, কি হলো ফারাহ, চুপ করে আছো কেন? অ্যান্সার দাও। কেন তুমি ফাহাদকে হেল্প করছিলে? তুমি কি জানো না এটা একটা ক্রাইম? তোমার চাকরি চলে যাবে। ফারাহ লম্বা একটা শ্বাস ফেলল। ফাহাদ আমার ভাই। আপন ভাই। আমি তার বোন। ফারাহর কথা শুনে চমকে উঠল সকলে। সায়ান ভ্রু কুঁচকে বলল, ফারহান আহমেদ আপনার বাবা? হ্যাঁ। আপনার ভাই এখন কোথায়? সেটা জানি না। ভাইকে বাঁচাতে চাইছেন? অবশ্যই, তবে সত্যিই জানি না সে এখন কোথায়। জানলেও বলতাম না। আপনি জানেন না আপনার ভাই অপরাধী? সিআইডি হয়ে কি করে পারলেন তাকে সাহায্য করতে? কারণ সে আমার ভাই, সেজন্য সাহায্য করেছি। আর সে আপনাদের চোখে অপরাধী হলেও সে আমার ভাই। আমার চোখে সবচেয়ে সেরা বেস্ট ভাই।
আমি চাই না আমার ভাই আর খারাপ কাজ করুক, কিন্তু এটাও চাই না সে ধরা পড়ুক। আমার মনে হয় না আপনার আর এই চাকরি থাকবে। কেয়ার করছি না আর। ওকে, ইউ ক্যান গো নাও। ফারাহ চলে গেল। রাফি ফিরেছে আজ খান বাড়িতে। তুলি তৃষা খবরটা পাওয়ার সাথে সাথে রওনা হয়েছে বিডির উদ্দেশ্যে। এই তো কিছুক্ষণ আগেই এসেছে, এখন ড্রয়িং রুমের সোফায় বসে আছে টিভির সামনে। আজ ফারহান আহমেদ অধরা এবং শরাফত উল্লাহকে কোর্টে তোলা হয়েছে। টিভিতে দেখানো হচ্ছে তাদের তন্ময় সায়ান রাহাত নিয়ে যাচ্ছে। তার সাথেই রয়েছে হালিম সরকার ও আকবর। তুলি কেবলই পানির গ্লাসটা হাতে নিয়ে সোফায় বসতেই চোখ যায় কপালে। আর ভাইয়ের পাশে এই অভদ্র লোকটাকে কেন দেখছে? এই তো সেই লোক যার সাথে সেদিন মার্কেটে ধাক্কা লেগেছিল। ভাইয়ের পাশে এই অভদ্র লোক কেন? তুষার ভ্রু কুঁচকালো। তুই চিনিস এই ফাহাদকে? উনার নাম ফাহাদ। হু, কয়েকদিন আগে মার্কেটে এই লোকের সাথে ধাক্কা খেয়েছি। বেয়াদব লোক সরিটুকু বলেনি। রাফি তুলির দিকে তাকিয়ে বলে, ব্যথা পেয়েছিলি খুব? না কাকাই। এই ফাহাদ যেখানে কাজ করত ব্রো সেই অফিসের মালিকের সাথে আমার এবারের প্রজেক্ট। তুষার চমকালো। কি? আগে তো বলিসনি। সাব্বিরের সাথে দেখা হয়েছিল মালদ্বীপ। ফারহানের ছেলে ফাহাদ আরেক ধুরন্ধর। আমাকে বোকা বানিয়ে চলে এসেছে বিডি। তুই গাধা গাধাই রয়ে গেলি। আমি কি জানতাম নাকি? তন্ময়, সায়ান, লিখন, সাব্বির, রাহাত, লারা, অধরা, শরাফত উল্লাহ আর ফারহান, হালিম সরকার, আকবরকে নিয়ে যাচ্ছে কোর্টে। চারিপাশে সাংবাদিকরা ছুটে ছুটে আসছে। কয়েকজন পুলিশ তাদের আটকে রেখেছে। তন্ময় পুলিশদের চোখ কান খোলা রাখতে বলেছে। কারণ ফাহাদ এখন ধরা পড়েনি। হালিম সরকার, আকবর তারা তাদের সকল দোষ স্বীকার করেছে। এখন আদালত থেকে তাদের শাস্তির মেয়াদ দেওয়া হবে। খান বাড়ি থেকে তুষার আর রাতুল, রাফি এসেছে কোর্টে। জজ আসতেই শুরু হলো বিচার। হালিম সরকারের পক্ষে লড়ার জন্য তার ছেলে হৃদয় উকিল জোগাড় করেছে, কিন্তু তাতেও হালিম সরকারকে বাঁচানো গেল না। নারী পাচার করা, নিজের স্ত্রীকে পাচার করা, তুষারের মেয়েকে কিডন্যাপ করা, রাতুলকে হত্যা করা, সাথে তুষারকে মারার প্ল্যান করা। সব প্রমাণ হওয়ায় সকল অপরাধীকে এক এক মেয়াদিতে শাস্তি প্রদান করা হলো। অধরাকে 12 বছরের, হালিম সরকারকে 6 বছরের, আকবরকে 3 বছরের, শরাফতকে 2.5 বছরের, আর ফারহানকে 20 বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। টিভিতে যারা নিউজ চ্যানেলে এদের দেখছে সবাই ছি ছি করছে। নিজের বউকে কি করে একটা মানুষ পাচার করতে পারে? কতটা নিকৃষ্ট এই লোক। আবার কেউ বলছে, একটা মেয়ে কি করে এমন শয়তান হতে পারে? ভালোবাসার অভিনয় করে তাকেই মারার প্ল্যান করে। রাতুল নির্নিমেষ চোখে অধরার সব স্বীকারোক্তি শুনল। কেমন তাচ্ছিল্য হলো ভাগ্যকে নিয়ে। মেয়েটারও কি একটুও মায়া জন্মায়নি তার উপর কখনো? মেয়েটার কি একটুও অপরাধবোধ হচ্ছে না? অধরাকে মেয়ে কনস্টেবল নিয়ে গেল। আর বাকিদের পুরুষ কনস্টেবল। রাতুল পলকহীন চেয়ে অধরার যাওয়া দেখল। তুষার রাতুলের কাঁধে হাত রাখল। রাতুল ইশারায় বুঝালো সে ঠিক আছে। তাদের সবাইকে নিয়ে কারাগারে রাখা হলো। তুষাররা কোর্টে থেকে বের হতেই রাতুল দাঁড়িয়ে যায়। তুষারদের এগোতে বলে চলে যায় কোথাও একটা। তুষার আর রাফি গাড়িতে বসে অপেক্ষা করে। রাতুল সোজা পুলিশদের সেই জিপের কাছে চলে যায়। অধরা একা বসে আছে, সাথে সেই মহিলা কনস্টেবল। অধরা ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখে রাতুল এগিয়ে আসছে। এখন কেমন একটা লাগছে রাতুলের সামনে থাকতে। সত্যিই সে একটুও ভালোবাসেনি কোনোদিন রাতুলকে। ভালোবাসলে মারতে পারতো না কখনো। রাতুল এগিয়ে আসলো। কিছু বলবেন? রাতুল মাথা ঝাঁকাল। রাতুল কিছু বলতে চায়, কিন্তু গলা দিয়ে বের হতে চাইছে না। কারণ সে এখন যেটা বলবে তার উত্তর তার নিজেরই জানা, তবুও জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। কাপা গলায় বলল, কখনো কি একটুর জন্য আমার প্রতি তোমার অনুভূতি জন্মায়নি অধরা? অধরার কি যেন একটা হলো। কথাটার মাঝে কিছু একটা ছিল। সে সত্যি ভালোবাসেনি, কিন্তু মুখ দিয়ে বলতে কেন পারছে না। পরনের কাপড় খামচে ধরল। দীর্ঘশ্বাস ফেলে বলল, না। রাতুল স্মিত হাসল। আহ, জীবন বড়ই অদ্ভুত। ভালো থাকবেন রাতুল, যেহেতু দ্বিতীয় জীবন ফিরে পেয়েছেন। দ্বিতীয়বার সুযোগ দিবেন জীবনকে। দ্বিতীয় কোনো নারীকে সবটুকু দিয়ে ভালোবাসবেন।
সবটুকু ভালোবাসা এক রমণীকে দিয়ে রেখেছিলাম, জানো তো। কিন্তু সেই রমণী আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেনি। তাই এবার আর জীবনসঙ্গী চুজ করতে প্রথমবারের মতো ভুল করবেন না। কাশ সে বুঝতো। ভালো থাকবেন। গাড়ি চলে গেল। রাতুল চেয়ে রইল যতক্ষণ দেখা যায় সেই গাড়ি। পুলিশ কনস্টেবল গুলো ফারহানদের নিয়ে আসছে। সাংবাদিকরা জেকে ধরেছে। হালিম সরকার লজ্জায় মুখ দেখাতে পারছে না। অনেক লোকের সমাগম দেখা দিল কোর্টের সামনেটায়। এর মধ্যে হঠাৎ পাশ থেকে এক লোক হালিম সরকারের দিকে ইট ছুঁড়ে দিল। সেই লেকের দেখাদেখি সকলে ইট পাথর ছুঁড়তে লাগলো। বেঁধে গেল এক ঝামেলা। তন্ময়, সায়ান, রাহাতরা কেবলই বের হয় কোর্ট থেকে। আর বের হতেই এমন ঝামেলা দেখে দ্রুত এগিয়ে আসে। পাশ থেকে কালো চাদরে ঢাকা এক লোক, তার মুখ ঢাকা। চাদরের নিচ থেকে পিস্তল বের করে তাক করে। লারা সিঁড়ি দিয়ে নিচে নামতেই সেটা খেয়াল করে। তন্ময়কে বলার জন্য মুখ খুলতেই পিস্তল থেকে বেরিয়ে আসে বুলেট। সোজা ফারহান আহমেদের বুকে গিয়ে বিঁধে। তন্ময় থমকে যায়। গুলির আওয়াজে সকলে ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে। ছোটাছুটির মধ্যেই এক লোকের সাথে ধাক্কা লেগে মুখের সামনে থেকে চাদর সরে যায়। লারা থমকে যায়। কাপা কাপা গলায় উচ্চারণ করে তামিম ফারুকি। ফাহাদ চাদর সরে যেতেই আবার সবার অগোচরে চাদর দিয়ে ডেকে নেয় মুখ। আবার ফের পিস্তল তাক করতেই পাশ থেকে তন্ময় চাদরে ঢাকা ব্যক্তির হাতে পিস্তল দেখে নিজের পিস্তলটা বের করে শুট করে। লারা দৌড়ে আসে তন্ময়কে বাধা দেওয়ার জন্য, কিন্তু পারল না। গুলি গিয়ে ফাহাদের বুকে বিঁধে। ফাহাদের হাত থেকে পিস্তল নিচে পড়ে যায়। মুখ থেকে চাদর সরে যেতেই তন্ময় দেখে এটা ফাহাদ। দৌড়ে এগিয়ে আসে লারা। চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছে। ফাহাদ মাটিতে লুটিয়ে পড়ে, মুখে তার লেগে আছে হাসি। অন্যদিকে ফারহান আহমেদকে পুলিশ টিম হসপিটালে নিয়ে যাচ্ছে। লারা ফাহাদের কাছে আসলো। মাটিতে বসে ফাহাদের মাথা কোলে নিল। তামিম ফারুকি, এটা কি করলেন আপনি? তন্ময়, তুই কি করলি এটা? ধর না ওরে, হসপিটালে নিয়ে চল তন্ময়। চিৎকার করে ডাকলো তন্ময়কে। তন্ময় এগিয়ে আসলো। লারা কাঁদছে। ফাহাদ তাকিয়ে আছে লারার মুখের দিকে। মেয়েটা কাঁদছে। কেন কাঁদছে? তার মতো এমন অপরাধীর জন্য কেন কাঁদছে? রক্তাক্ত বুকটা চেপে ধরে ফাহাদ। ব্যথায় চোখ মুখ কুঁচকে আসছে। কাঁদছেন কেন লারা? কাঁদবেন না। কান্না মানাচ্ছে না আপনার চোখে। লারা তন্ময়ের দিকে তাকালো। তন্ময়কে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে রেগে বলল, গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? অ্যাম্বুলেন্স ডাক তাড়াতাড়ি। আর তা না হলে ওরে ধরে গাড়িতে উঠা। তন্ময় আর সায়ান ফাহাদকে ধরতে নিলে ফাহাদ মানা করে। লারা অসহায় চোখে তাকায়। এমন করছেন কেন? ধরতে দিন না ওদের একটু। উহু, আমার হাতে সময় নেই লারা। আমি আজ ভীষণ খুশি, জানেন কেন? নিজের বাবাকে কেন মারতে গেলেন? বিকজ আই হেট হিম। তন্ময় ভ্রু কুঁচকালো। হেট করেন কেন? তার সাথে তো কাজ করতেন। ফাহাদ হাসল। তার হাতে যে সময় নেই। বলতে পারবে না সব কথা। পকেট থেকে একটা ছোট্ট ডায়েরি বের করল। সেটা তন্ময়ের হাতে দিল। সব প্রশ্নের জবাব এটাই আছে। এদিকে ফারাহ টিভিতে গন্ডগোল দেখে তখনই ছুট লাগায়। কিন্তু এসে নিজের ভাইকে এমন মাটিতে লুটিয়ে থাকতে দেখে দৌড়ে আসে। ভাইকে জড়িয়ে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, ভাই, এ অবস্থা কেন তোমার? আর তোমরা হা করে কি দেখছো? আমার ভাইকে তুলো। হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কেন করছো না? তন্ময় বোনের হাত ধরল। শান্ত হ। আমিই মানা করছি। একটা সুস্থ স্বাভাবিক জীবন চেয়েছিলি, তাই না? তারই ব্যবস্থা করলাম। এবার নিজের মতো করে বাঁচবি। ভুলে যাস না এই ভাইকে। লারা বসা থেকে উঠে দাঁড়ালো। ফারাহর দিকে তাকিয়ে বলল, ফারাহ, ধরো তো তোমার ভাইকে। ফাহাদ লারার হাত টেনে ধরল। কাছে এসে বসুন তো লারা। শেষবার একটু মন ভরে দেখি। আপনাকে ভালোবাসি কি না জানি না, তবে কিছু একটা ফিল করেছি। সুন্দর ছেলে দেখে বিয়ে করে নিবেন কেমন? আর শুনুন, আমাকে ভুলে যাবেন না, ওকে মনে রাখবেন। আর একটু জড়িয়ে ধরবেন। পরেরবার জন্ম নিলে যেন আবার আপনার সাথে দেখা হয় আমার লারা। লারা জড়িয়ে ধরল ফাহাদকে। ফাহাদ চোখ বুঝল। এত শান্তি লাগছে কেন ফাহাদের? মৃত্যু যন্ত্রণা অতি নিকটে বলে। ফাহাদ শরীরের পুরো ভর ছেড়ে দিল লারার উপর। লারার ভয়ে বুক কেঁপে উঠল। ফাহাদকে ছেড়ে ফাহাদের মুখের দিকে তাকালো।
ফরহাদ শ্বাস ফেলছে না। ফারাহ আচমকা ভাইকে এমন নিশ্চুপ হয়ে থাকতে দেখে শরীরে ধাক্কা দিয়ে ডেকে উঠল। না, ফাহাদ রেসপন্স করছে না। লারা আর ফারাহ ফাহাদকে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। ফাহাদ আর বেঁচে নেই। এই তিক্ত সত্যিটা মানতেই পারছে না লারা ফারাহ। অন্যদিকে ফারহান আহমেদকে হসপিটালে নিতে নিতে মাঝ রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাবার মৃত্যু হয়েছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ভাইয়ের মৃত দেহ জড়িয়ে বসে আছে ফারাহ লারা। পাগলের মতো বিলাপ করছে দুজন। রাহাত লারাকে ধরে উঠাতে গেলেই লারা চেঁচিয়ে উঠছে। এদিকে লাশও নেওয়ার জন্য লোক এসে দাঁড়িয়ে আছে। তন্ময় লারাকে এবার জোর করে টেনে উঠালো আর রাহাতকে ইশারা ফারাহকে তোলার জন্য। রাহাত জোর করে ফারাহকে টেনে সরালো। সেই সুযোগে ফাহাদের লাশ কনস্টেবলের দুজন নিয়ে গেল। ফারাহ ভাইকে নিয়ে যেতে দেখে বারবার ছাড়া পাওয়ার জন্য ছটফট করল আর চিৎকার করে বলল, আমার ভাইকে নিয়ে যাবেন না, রেখে যান আমার ভাইকে। রাহাত, ছেড়ে দাও, ওরা আমার ভাইকে নিয়ে চলে যাচ্ছে, একটু আটকাও না। দৃষ্টিসীমার বাহিরে চলে গেল ফাহাদ। ফারাহ বসে পড়ল মাটিতে। মাটি খামচে ধরে এবার আর্তচিৎকার করে উঠল। তার ভাই নেই, মানতে কষ্ট হচ্ছে। কালই তো ফোনে কথা হলো, আর আজই তার ভাই তাকে ছেড়ে চলে গেল। কেন করলে এমনটা? তার ভাই কেন তার বোনের কথাটা একটু ভেবে দেখল না? লারা এবার আর কাঁদছে না, কেমন যেন চোখের জল ফুরিয়ে গেছে। পাথরের মতো দাঁড়িয়ে ফাহাদকে নিয়ে যাওয়ার দৃশ্যটুকু দেখল। চোখের বাহিরে চলে যেতেই তন্ময়ের থেকে নিজেকে ছাড়িয়ে সোজা গাড়িতে গিয়ে উঠে বসে। তন্ময় হাতের ডায়েরিটা নিয়ে গাড়ির দিকে এগোয়। রাহাত ফারাহকে টানে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ফারাহ উঠে না। রাহাত চলে আসে। ফারাহ একা বসে থাকে কোর্টের বাহিরে। তুষারের কানে এসেছে ফারহান ফাহাদের পরিণতির কথাটা। ফারহানের সাথে ঘটা ঘটনা শুনে তপ্তশ্বাস ফেলে। যেই ছেলেকে অন্যায় জগয়ের হাতিয়ার বানালো, সেই ছেলেই তার মৃত্যুর কারণ হলো। অপরাধের শাস্তি একসময় না একসময় পেতেই হয়। লারাকে নিজের বাসায় পৌঁছে দিয়ে তন্ময় নিজের অ্যাপার্টমেন্টে ফিরে। দোলন তৈরি হয়ে বসে আছে। তন্ময় ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নেয়। তারপর দোলনকে নিয়ে বের হয় খান বাড়ির উদ্দেশ্যে। রাতুল বাড়ি ফিরে সায়ানকে ফোন করে বলে খান বাড়িতে আসতে। সেই ছোট্ট থেকে রাতুল ছেলেটার সাথে থেকেছে, এখন পরিবার পেয়ে তাকে ভুলে গেলে চলে। সায়ান এসেছে, রাহাত, লিখন, সাব্বির এসেছে, এদের তুষার আসতে বলেছে। চিত্রা তখন খাবার টেবিল সাজাতে ব্যস্ত। দোলন আর তন্ময়কে সদর দরজা দিয়ে প্রবেশ করতে দেখে সেদিকে টায় তাকায়। মুখে হাসি ফুটে ওঠে। তন্ময় তখনই তার মায়ের দিকে তাকায়। চোখাচোখি হয় দুজনের। চিত্রার মুখে হাসি দেখে তন্ময়ের মুখেও হাসি ফুটে। দোলন চলে যায় চিত্রার কাছে আর তন্ময় সোজা সোফায় গিয়ে বসে। বাড়ির ছেলে সদস্যরা সোফায় বসে গল্প করছে। রাতুলের পাশে সায়ান বসে আছে। কথার এক পর্যায়ে বিয়ে নিয়ে কথা উঠে। রাতুল বলে উঠে, বুঝলি তুষার, ভাবছি সায়ানকে এবার বিয়ে করাবো। ভালো মেয়ে খুঁজতে হবে। তুলি তখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সায়ান আর চোখে তুলির দিকে তাকালো। আশ্চর্য, বাড়িতেই তো একটা মেয়ে ঘুরঘুর করছে, তাকে দেখলেই তো হয়। হ্যাঁ, সে না হয় খুঁজলাম, কিন্তু কেমন মেয়ে পছন্দ সায়ানের? সায়ান সোজা হয়ে বসল। কোনো ভনিতা ছাড়াই বলল, আপনার মেয়ের মতো মেয়ে আঙ্কেল পারবেন খুঁজে দিতে? হকচকিয়ে গেল তুষার। তার মেয়ের মতো মেয়ে মানে? তন্ময় ভ্রু কুঁচকালো। ইনডিরেক্টলি কি আমার বোনকেই মিন করছেন সায়ান? কারেক্ট, ইনডিরেক্টলি না ডিরেক্টলি মিন করেছি। এখন তন্ময় তুমি আর আঙ্কেল ভেবে দেখো। আম পারফেক্ট ম্যান, তোমার বোনের সাথে সব দিক দিয়েই মানাবে। তাই বলছি, যোগ্য পাত্র হারালে কাঁদতে হবে তখন আড়ালে। তুলি ভেবাচেকা খেয়ে তাকালো। রাতুল ও সায়ানের দিকে তাকিয়ে আছে। এ ছেলে কি বলছে? তুষার স্মিত হাসল, তবে কিছু বলল না। রাহাত ও সায়ানকে বলতে দেখে একটু ভরসা পেল। তাই আমতা আমতা করে বলল, আঙ্কেল আমি একটা কথা বলতে চাই। তুষার বলল, হু বলো। রাহাত তুষারের পাশে গিয়ে বসল। ফিসফিস করে বলল, তোমার ভাইকে কি একটু মানাবে আঙ্কেল? রাফিকে? হু, কিসের জন্য মানাবো? বিয়ের জন্য। কার বিয়ে? আমার আর রাহার, প্লিজ তোমার ভাইকে মানিও। আমি বাবা আর মাকে নিয়ে কাল আসবো। ট্রাই করব। ট্রাই না আঙ্কেল, মানাতেই হবে। আচ্ছা মানাবো।
সত্যি? এই তুই কি কথা বলছিস বাবার সাথে? তন্ময় বলে উঠল। অনেকক্ষণ ধরে ফিসফিস করতে দেখছে রাহাতকে। রাহাত হেসে বলে, ও কিছু না, এমনি কথা বলছিলাম। চিত্রা এবার সবাইকে খেতে ডাকলো। বাড়ির পুরুষরা খেতে বসলো। তৃষ্ণাকে দিয়ে খাবার বেড়ে দেওয়ালো। নিজে বেড়ে দিলে যদি ছেলে তার না খায় সেজন্য। তুলি দলনকে নিজের রুমে নিয়ে গেছে। রাহা নিজের রুমে বসে আছে। রাহাত চটজলদি খেয়ে নেয়। কারণ আসার পর থেকে একবার ও রাহাকে সে দেখেনি। এখন ছাদের যাওয়া ছুতো দিয়ে রাহার কাছে যাবে। তন্ময়ের পাতের তরকারি ফুরিয়ে গেছে। তরকারি দিয়ে লাস্ট খাবার মুখে নিতে নিতে বলে, মা তরকারি দাও। চিত্রা তড়িৎ গতিতে ছেলের পানে তাকায়। তার কানকে সে বিশ্বাস করতে পারছে না। তার ছেলে তাকে মা ডেকেছে। তন্ময় মাকে এখনো তরকারি দিতে না দেখে বলে, কি হলো, দিচ্ছ না কেন? চিত্রার চোখ জলে টইটম্বুর হলো। মুখে হাসি ফুটল। শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে তরকারি দিল তন্ময়ের পাতে। তন্ময় খেতে লাগলো। চিত্রা চেয়ে রইল ছেলের পানে। তুষার চেয়ে দেখল স্ত্রী ছেলেকে। স্ত্রীর মুখে হাসি দেখে কলিজা ঠান্ডা হলো। রাহাত ছাদে যাওয়ার নাম করে রাহার রুমে এসেছে। রাহা তখন পড়ার টেবিলে বসে বইয়ের ভেতর মুখ গুজে বসে আছে। রাহাত বিছানায় আরাম করে বসে বলে, কি ব্যাপার ম্যাডাম, নিচে যাননি কেন? রাহা পেছনে তাকালো। অনেক পড়ার চাপ, সেজন্য যাইনি। রাফি খাওয়া শেষ করে নিজের রুমে দিকে যাচ্ছিল। মেয়ের রুমের সামনে এসে মেয়ের বিছানায় রাহাতকে বসে থাকতব দেখে রুমে ঢুকে গম্ভীর কণ্ঠে বলে, এই ছেলে রাহার রুমে তুমি কি করছো? রাহাত তড়িৎ গতিতে বসা থেকে উঠে দাঁড়ায়। আসলে আঙ্কেল, এমনি এসেছিলাম। চলে যাচ্ছি। রাহাত চলে গেল। রাহা মুখ চেপে হাসল। রাফি মেয়ের দরজা চাপিয়ে দিয়ে চলে যায়। রাহাত সাব্বির লিখন চলে গেছে তাদের বাসায়। সায়ান যেতে চেয়েছিল কিন্তু রাতুল তুষার যেতে দেয়নি। একা একা বাসায় আর রাতে গিয়ে কি করবে, একেবারে সকালে চলে যাবে। সায়ানের জন্য আলাদা ঘর দেওয়া হয়েছে। রুমটা ঠিক তুলির রুমের থেকে এক রুম পরে। দোলনকে তন্ময় নিয়ে গেছে তার রুমে। তুলির ঘুম আসছে না, সেজন্য ঘর থেকে বের হয়ে সায়ানের রুমের সামনে দিয়ে ছাদে চলে গেল। সায়ানের রুমের দরজা তখন খোলা ছিল। সায়ান বিছানায় বসে কিছু ভাবছিল। কারো পায়ের শব্দ কানে আসতেই দরজার পানে চেয়ে দেখে তুলি হেঁটে যাচ্ছে। এত রাতে তুলিকে যেতে দেখে আপনা আপনি ভ্রু কুঁচকে আসে। বসা থেকে উঠে রুম থেকে বের হয়। ওদিকটা তো ছাদে যাওয়ার সিঁড়ি। তার মানে তুলি ছাদে গেছে। সায়ান ছাদের দিকে গেল। তুলি ছাদে দোলনায় বসে আছে। সায়ান এগিয়ে যায়। এত রাতে আপনি ছাদে কি করছেন মিস তুলি? তুলি চমকালো। পেছনে ফিরে সায়ানকে দেখে স্বস্তির শ্বাস ফেলে বলল, এমনি ঘুম পাচ্ছিল না, সেজন্য ছাদে আসা। তা আপনি কেন এখানে? সেম। আমারও। ও আচ্ছা। সায়ান ভেবে পেল না আর কি বলা যায়। কিন্তু সে চাইছে তাদের কনভার্সন আগাক। কিন্তু কি করে আগানো যায়? কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা একটা কথা বলি। বলুন। বলছি কি, আপনার কি পছন্দ টছন্দ আছে কোথাও? আই মিন, না ওসব কিছু নেই যা মিন করতে চাচ্ছেন। নিশ্চিন্ত থাকতে পারেন। গুড, ভেরি গুড। রাত তো অনেক হলে রুমে যান। আমিও যাই রুমে। হু। ছাদ থেকে নেমে গেল দুজন। সাব্বির নিজের অ্যাপার্টমেন্টে আসতে না আসতেই তার মা ফোন করে। এতদিন পর আবার মায়ের ফোন পেয়ে ফোন রিসিভ করল। হ্যাঁ আম্মা বলুন। বাসায় আসো। কেন? কাল পাত্রী দেখতে যাবে তোমার চাচি, তুমিও গিয়ে দেখে আসবে। আপনাকে না বললাম আমি বিয়ে করব না? আপনারা হাঁটুর বয়সী মেয়ে দেখেন। আমার মোটেও পছন্দ না। ইন্টার পড়ুয়া মেয়েকে কোন দিক দিয়ে তোমার হাঁটুর বয়সী মেয়ে মনে হয়? আমি আসতে পারবো না আম্মা, রাখি। কল কাটবে না সাব্বির। আমাকে নিজের মা ভেবে থাকলে কাল অবশ্যই আসবে। কেটে গেল ফোন। সাব্বির চেয়ে রইল ফোনের দিকে। সালমা বেগম সাব্বিরের বাবার দ্বিতীয় বউ। সাব্বিরের যখন বয়স 6 বছর তখন তার মা মারা যায়। তার মা মারা যাওয়ার 2 বছর পর সালমা বেগমকে বিয়ে করেন সাব্বিরের বাবা। ছেলের দেখাশোনা, পরিবার দেখাশোনা আর নিজেরও প্রয়োজন হয় একজনের সঙ্গীর।
সকল দিক ভেবেই বিয়েটা করেন। তবে সালমা বেগম খুব প্রয়োজন ছাড়া সাব্বিরের সাথে কথা বলত না। সৎ ছেলে দেখেই বোধহয় এমনটা করত। তবে কখনো বাজে ব্যবহার করেনি সালমা বেগম সাব্বিরের সাথে। মায়ের সব কর্তব্য পালন করেছে। সকাল হতেই সায়ান চলে যায় নিজের বাসায়। তন্ময় জানিয়েছে এখন থেকে এ বাড়িতেই থাকবে। চিত্রা ভীষণ খুশি। এত খুশি একসাথে আসছে যে তার খুশির ঝুলি পরিপূর্ণ করে দিচ্ছে। চিত্রা তখন দোলন আর তুলিকে নিয়ে সোফায় বসে আছে। তন্ময় আসতেই দোলন পাশে সরে গেল। ইশারায় বলল মায়ের পাশে বসতে। তন্ময় বসল। চিত্রা তাকিয়ে আছে ছেলের দিকে। তন্ময় মায়ের হাত টেনে মুঠোয় নিল। হাতের পিঠে চুমু খেয়ে বলল, আম সরি মা, রিয়েলি সরি। অনেক কষ্ট দিয়ে ফেলছি। ক্ষমা করবে তো? চিত্রা হাত ছাড়িয়ে নিল। তন্ময় তাকালো। চিত্রা তন্ময়কে জড়িয়ে ধরেছে। মাথায় আলতো করে হাত রেখে বলে, ক্ষমা চাচ্ছিস কেন বাপ? দোষ তো তোর নেই। ওই অধরা যা বুঝেছে সেটাই তোর ছোট্ট মস্তিষ্কে ঢুকে গিয়েছিল। তাই বলছি ক্ষমা চাস না। আমার ঘরের ছেলে ঘরে ফিরেছে এত বছর পর, এতেই আমি খুশি। তন্ময় জড়িয়ে ধরল মাকে। দোলন তুলি হেসে ফেলল মা ছেলেকে দেখে। তুষার বসে আছে রাফির ঘরে। রাফি তুষারকে অনেকক্ষণ ধরে বসে থাকতে দেখে বলে, কিছু বলবে ব্রো? হ্যাঁ। কি বলো? বলছি রাহাত আসবে আজ ওর বাবা মাকে নিয়ে। তো? রাহাকে দেখতে। আশ্চর্য, রাহাকে দেখতে কেন? কারণ রাহাত একে অপরকে ভালোবাসে সেজন্য। হোয়াট? আশ্চর্য, হোয়াট বলছিস কেন? তুই নিজেও তো তৃষ্ণাকে ভালোবেসে বিয়ে করছিস। আমি বা বাবা কি আপত্তি করেছি? না। তাহলে তুই করছিস কেন? আমার মেয়েটা পড়ছে তো। বিয়ের পর কি মানুষ আর পড়ে না? চিত্রা, তৃষ্ণা কি পড়েনি বিয়ের পর? এখন আমার কি করা লাগবে ব্রো? কথা বলবি ওদের সাথে? সব তো তুমিই করলে, কথাবার্তাটাও না হয় তুমিই বলো। মেয়েটা তো তোর, তুই কি কিছুই বলবি না? বলবো। মেয়েকে বিদায় দেওয়ার সময় ওই রাহাতের হাত ধরে বলবো। তুষার সরু চোখে তাকালো। চলবে। গল্প আমার শহরে তোমার আমন্ত্রণ 2, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পর্ব। লেখনীতে রাইহা জুবায়ের রিপ্তি।